না, রাগ করেন না। ঠিক আছে দেখেন না, ইটস ওকে। আজকে আমরা ক্লাস করব বিডিএস এর ক্লাস, কি বলেন? আর কালকের ক্লাসের রেকর্ডিংটা মানে দিয়ে দিছি সন্ধ্যার সময়, আপনারা দেখেন গ্রুপে পেয়ে গেছেন। আজকে ক্লাস করব বিডিএস এর ক্লাস, ঠিক আছে? তাহলে আমরা আজকে কোশ্চেন না নিয়ে শুরু করে দেই ভাই, কি বলেন? মনে করেন জি বিষয় স্যার। লেট হয়েছে আজকে, তাহলে প্রথম থেকে শুরু করে দিই। এখন বিডিএস এর ক্লাস করার আগে আমার কিছু মানে আছে আপনাদের সাথে কিছু জিনিস ডিসকাস করি। এখন দেখেন আপনারা বলেন যে আমরা যারা ব্যবসা করে তাদের নেচার অনুযায়ী তাদের আমরা তিন ভাগে ভাগ করতে পারি না? একজন হলো উৎপাদনকারী, একজন হলো ট্রেডিং ব্যবসায়ী, মানে যা কিনে তাই বেচে, আর আরেকজন সেবা প্রদানকারী। দেখেন তো তাদের আমরা তিনটা ক্লাসে ভাগ করতে পারি কি না? উৎপাদনকারী, হ্যাঁ, ট্রেডিং ব্যবসায়ী, সেবা প্রদানকারী। দেখেন তো ভাই। জি স্যার। আচ্ছা, তাহলে সকল ব্যবসায়ীকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে একটা ব্যতিক্রম হইল কি, সরকার ফার্নিচার, পণ্য না ভাই, ফার্নিচার যে বিক্রি করে, মিষ্টান্ন ভাণ্ডার, খাবার না। সরকার বলছে ফার্নিচার, তৈরি পোশাক, মিষ্টান্ন ভাণ্ডার এগুলি সেবা। তাহলে কিছু কিছু পণ্যকে সরকার সেবা বলছে কিনা বলেন? এটা হলো কি ব্যতিক্রম। তাহলে আমরা তিন রকম ব্যক্তি পাইলাম, একটা হলো উৎপাদনকারী, একজন সেবা প্রদানকারী, আর একজন কি ব্যবসায়ী। এখন দেখেন আরেকটা, যে যেই লোক ব্যাট নিবন্ধন নিছে তাকে আপনি কি নিবন্ধিত বলেন না? জি। যে লোক ব্যাট নিবন্ধন নিছে আপনাকে কি টাইম মতো 6.3 ইস্যু করে, ক্রয় খাতা রাখে, বিক্রয় খাতা রাখে, তাকে আপনি কি বলেন? নিবন্ধিত। নিবন্ধিত হ্যাঁ, আর প্রতিষ্ঠান। যে লোক নিবন্ধন নেয় না, 6.3 ইস্যু করে না, ক্রয় খাতা রাখে, তাকে অনিবন্ধিত বলেন না? জি। আচ্ছা, এখন বলেন যেই ব্যক্তি নিবন্ধন নিছে কিন্তু ক্রয় খাতা বিক্রয় খাতা রাখে না, 6.3 রাখে না, হ্যাঁ, 6.6 ইস্যু করে না, তাকে আপনি কি বলবেন? অনিয়মকারী। আচ্ছা যাক, আপনি তাহলে যে কোনো জানেন, তাহলে অনিয়মকারী। তাহলে এখন বলেন আমরা দুই ভাগে ভাগ করব, একটা হলো নিবন্ধিত আর একটা হলো অনিবন্ধিত। অনিয়মকারীকে দুইজনের মধ্যে কোন জায়গায় ফেলাইলে আপনি ঝামেলামুক্ত থাকবেন? অনিবন্ধিত। সবাইকে ওনার সাথে একমত? অনিয়মকারী বা যে ব্যাট নিবন্ধন নিচ্ছে কিন্তু ক্রয় খাতা রাখে না, বিক্রয় খাতা রাখে না, মানে আমাকে 6.3 ইস্যু করে নাই, আমি দিলেও কি ওনার ওই 6.6 দেয় না, তাহলে এই লোকটা আমরা অনিবন্ধিত হিসেবে গণ্য করবো কিনা বলেন? ভাই আপনার কথা না বলে কিন্তু আমি বুঝবো না, দু একজন কথা বলেন। হ্যাঁ, অনিবন্ধিত করে হিসাবে গ্রহণ করতে পারে। তাহলে সবাই একমত যে যে লোক নিবন্ধন নিচ্ছে কিন্তু কি করে নাই, মানে ব্যাটের যে নিয়ম কানুন, যে 6.3 দ্বারা পণ্য বিক্রি করে না, হ্যাঁ, অন্যান্য রেজিস্টারগুলি রাখে না, 6.6 ইস্যু করে না, রিটার্ন জমাতে না, তাহলে তারা আমরা অনিবন্ধিত হিসেবে গণ্য করতে পারি? ভাই নিবন্ধন নিচ্ছে কিন্তু আপনার তো অনিবন্ধিতর মতো কি আচরণ করতেছেন। তাহলে যেই লোক আমাকে পণ্য বেচার সময় 6.3 দিবে না, তাকে আমি অনিবন্ধিত হিসেবে গণ্য করব। দেখেন সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে দুই রকম প্রতিষ্ঠান পেলাম, একটা হলো নিবন্ধিত, একটা হলো অনিবন্ধিত এবং অনিয়মকারী, কি বলেন? আচ্ছা, দেখেন ব্যাট হয় কয় জায়গায়, বিডিএস এর আলোচনা করবো, তো এই জন্য আমি কিছু জিনিস টপিক আলোচনা করতেছি, কারণ আমাদের দেশের লোকজন বিডিএস আর প্রযোজ্য ব্যাট কি এক করে ফেলায়, বুঝছেন? আচ্ছা, ব্যাট হয় কয় জায়গায়? ভাই আপনাদের মধ্যে চট্টগ্রামের কেউ আছেন, কক্সবাজারের? আমি চট্টগ্রামে আছি স্যার। না, আমি ওই কক্সবাজারে আসতেছি সামনের সপ্তাহে, বুঝছেন, এই সপ্তাহে না, দাঁড়ান বলতেছি, আমাদের পুরা অফিসের টিম নিয়ে আসতেছি, তাহলে ওই দেখা করতে পারেন ইচ্ছা করলে, কক্সবাজারে থাকেন। আমরা সম্ভবত 26 তারিখ যাব রাত্রে, 3 দিন থাকবো, পিকনিকে যাবো আর কি। আবার কেউ যদি হোটেল টোটেল থাকে আমাদের ডিসকাউন্টও দিতে পারেন, ঠিক আছে? কথার কথা আর কি, মজা করলাম। ওইটা যদি কেউ কক্সবাজারে থাকেন, যে দেখা করতে পারেন, যে নিজাম ভাইয়ের সাথে দেখা করলাম, চয়েস, ঠিক আছে? আচ্ছা যাক, এখন দেখেন যে একটা হলো নিবন্ধিত, একটা হলো অনিবন্ধিত, আর অনিয়মকারীও কি অনিবন্ধিত। আর একটা হলো কেনার স্যার, আমি ব্যাট। কক্সবাজারে থাকি। হ্যাঁ, আপনি কি ওই বিচের আশেপাশে থাকেন? হ্যাঁ, আমার বাসায় দিকে আর কি, তাহলে বাহারচর। তাহলে এখন কি দেখা করলে করেন, ফোন দিয়েন, আমি থাকবো আর কি, সম্ভবত করবো। রাজীব ভাই না? 26 তারিখ থেকে। না, আমি বলি আমরা অফিস থেকে প্রোগ্রাম করছি, একটু এদিক সেদিক হইতে পারে, যে আমরা প্রোগ্রাম করতেছি, আমরা 26 না 26 তারিখ সম্ভবত রাতে রওনা দিব, অথবা
25 তারিখ রওনা দিব, মানে 26 তারিখ থাকবো আমরা কক্সবাজার, 26, 27, 28 এই 3 দিন আমরা ইয়া করবো, কক্সবাজারে বেড়াবো আর কি, 3 রাত। কোন হোটেল কি ইয়া করছেন এখন না পর্যন্ত? এখন মতো কোনো হোটেলও করি নাই, বাসও ইয়া করি নাই, পোলাপানের দায়িত্ব দিচ্ছি, সম্ভবত 30-40 জনের একটা টিম যাবে। বিশাল করে। বড় তা। না আমাদের অফিসের স্টাফ 30 জন তো প্রায়, ঠিক আছে জি ভাই। জি। নিজাম ভাই টাকা না থাকে পারে, ঠিক আছে, নিজাম ভাই স্বপ্ন অনেক বড়, আমি যা করে আল্লাহ মাফ করুক, আপনার দোয়া করেন, ঠিক আছে। এখন কথা হলো যে 30 জন তো অফিসের স্টাফ, আর ওদের ফ্যামিলি টেমলি নিয়ে হয়তো একটু বাড়তে পারে। এখন আপনি হেল্প করলে করতে পারেন, কিন্তু কথা হলো যে এটা ভাই হিসাবে করলেন আর কি। এখন আপনি দেখেন কাজকর্ম বাদ দিয়ে আপনার সময় আছে কিনা, এটারও তো একটা ব্যাপার আছে, ঠিক না আছে। আমি হচ্ছে স্যার এখানে জব করি আর কি, আমার বাড়িও ঢাকাতে। হুম। তো আমি একটা এনজিও তে আর কি অ্যাকাউন্টসে জি। আছি। জি। এখন আচ্ছা। আপনাদের মেইনলি না কি টাইপের হেল্প হলে? না আমাদের ভালো কথা হলো ভাই, যে এটা হোটেল আমরা তো থেকে ঢাকা করে থেকে, দেয়া? না ঢাকা থেকে যদি এরকম এরকম হয় যে হোটেলের সাপোর্ট যদি আপনি দিতে পারেন, ঠিক আছে, যে আপনার পরিচিত আছে, ডিসকাউন্ট নিয়ে দিলেন, একটু ভালো পরিবেশ, বুঝেন না, আমরা তো ফ্যামিলি নিয়ে যাবো, অনেকে যেমন আমারই তো ফ্যামিলি আছে, আর কয়েকজনের ফ্যামিলি আছে, বাকিরা বেশি, মানে আপনি যদি ইয়ে হন তাহলে নিরিবিলি টাইমে দিনের বেলা আপনার সাথে ডিসকাস করবো। আপনি কি রেজিস্ট্রেশনে এই নাম্বার দেওয়া আছে তো, না রাজীব ভাই? জি। বলছে আপনি যদি আগ্রহী হন ক্লাসে পরে হোয়াটসঅ্যাপে একটা হাই দিয়েন যে স্যার আমি এই আপনার নাম্বার তো আছি, যে আমাকে জানায়েন কি হেল্প লাগে, আপনি সম্ভব হলে কইরেন আর কি, অসুবিধা নাই, ঠিক আছে। জি স্যার। মানে ক্যাজুয়ালি যদি ফোনে হেল্প করতে পারেন করলেন, আর সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর গেলে আসলে দেখা করলেন বন্ধের দিন, শুক্রবার তো থাকবেই, ঠিক আছে। জি জি জি। দেখা হইলো, একটা স্মৃতি হইলো, অসুবিধা নেই। শোনেন ভাই, পৃথিবীতে কত কিছু হয়ে যায়, ঠিক আছে। এই যে এক ভাই যে টকে টাকা দিয়ে গেল, হ্যাঁ, উনি কিন্তু আমার 3 মাসের বেশি পার্টিসিপেন্ট, বুঝছেন। এখন উনি জব চেঞ্জ করতে চায়, উনি এই সুযোগটাকে অপরচুনিটি হিসেবে নিচ্ছে যে স্যার আপনার সাভার ব্রাঞ্চের দায়িত্ব আমাকে দেন, বুঝেন নাই। উনি বলে না, আমি নিজেই দিছি ওনাকে, ঠিক আছে, যে ঠিক আছে দায়িত্ব নেন আপনি। আচ্ছা এখন দেখেন, তাহলে আমরা বলেন ব্যাট কয় জায়গায়, সরি ভাই অন্য আলাপ করার জন্য, ব্যাট কয় জায়গায়, কেনার ব্যাট আর বেচার ব্যাট না? ব্যাট কয় জায়গায় ভাই? একটা হলো কেনার ব্যাট, আর একটা কি বেচার ব্যাট। এখন আপনার কেনার সময় ব্যাট দিতে হবে, বেচার সময় দিতে হবে না? কি বলেন? কেনার সময় ব্যাট দিতে হবে, বেচার সময় দিতে হবে। এখন আপনাদের মধ্যে একজন ব্যবসায়ী যদি থাকেন যে উৎসকর্তনকারী না, সেও কি কেনার সময় ব্যাট দিবেন না? নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে কিনলে অবশ্যই ব্যাট দিতে হবে। না না না, নিবন্ধিত অনিবন্ধিত বাদ দেন। মনে করেন আপনি একজন প্রপার্টিশিপ ব্যবসায়ী, যে উৎসকর্তনের সংজ্ঞায় পড়েন নাই, আপনি পণ্য কেনার সময় ভাই 6.3 দ্বারা কিনলে তো চালানের সাথে দিয়ে দিচ্ছেন, 6.3 না পাইলে ব্যাট কাটতে হবে না? জি স্যার। তাহলে আমরা এটাকে প্রযোজ্য ব্যাট বলতে পারি কিনা বলেন? হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি কেনার সময় যে ব্যাট দিব এটা প্রযোজ্য ব্যাট, বেচার সময় যে ব্যাট দিব এটা প্রযোজ্য ব্যাট। কিন্তু সরকার কিছু কিছু খাতকে উৎসকর্তনের খাত বলছে না? জি স্যার। তাহলে বলেন, হ্যাঁ 43টা, তাহলে 43টার বাইরে কি বিডিএস হবে না প্রযোজ্য ব্যাট হবে? প্রযোজ্য ব্যাট হবে। সবাই কি ভাইয়ের সাথে একমত? সাইদ ভাইয়ের সাথে, সাইম ভাইয়ের সাথে একমত? বুঝেন, সরকার যে যে খাতগুলিকে বিডিএস বলছে ওগুলি বিডিএস না ভাই? সরকার যে যে খাতকে বিডিএস বলছে ওগুলি বিডিএস কিনা বলেন? জি স্যার, ওটা তো বিডিএস ঘোষণাই করছে। আর যেগুলিকে বিডিএস ঘোষণা করেন এগুলি স্বাভাবিক ব্যাট না? এগুলো প্রযোজ্য ব্যাট। বাকিরা তো কথা বলেন, রাগ করে আছে কিনা? ওই দুই একজন কথা বলেন, নাহলে বুঝবো না। 43টা খাত বাদে বাকিগুলো সব প্রযোজ্য ব্যাট। কি বুঝাইতেছেন স্যার? আমি বলি, মনে করেন আমি একজন ব্যক্তি, নিজাম ট্রেডিং, আমার কি উৎসকর্তনকারী বলেন? আমার তো 1 লাখ টাকা টার্নওভার নাই, আমি তো নতুন কোম্পানি খুলছি, তাহলে আমি উৎসকর্তনকারী বলেন? স্যার লিমিটেড কোম্পানি না হলে তো উৎসকর্তনকারী না স্যার, আপনি তো উৎসকর্তনকারী না। কারি না। এখন আমি কিছু সার্ভিস কিনে ব্যাট দিতে হবে না? বলে দিতে হবে কিনা? জি স্যার। কিছু বিক্রি করলে ব্যাট দিতে হবে না? তাহলে আমরা বলতে পারি না স্বাভাবিক ব্যাট প্রযোজ্য ব্যাট, মানে এটা দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে দুই রকম খাত পাইলেন, একটা হলো উৎসকর্তন, একটা হলো প্রযোজ্য ব্যাট। দেখেন বুঝলেন জি কিনা? স্যার। একটা হলো উৎসকর্তন আর এটা কি প্রযোজ্য ব্যাট। উৎসকর্তনের খাত নির্দিষ্ট করা আছে না? বলছি উৎসকর্তনের খাতটা নির্দিষ্ট করা আছে না কিনা বলে? 43টা সেবাই তো উৎসকর্তন, কি বলেন?
তাহলে 43টার বাইরে জি, আমরা স্যার। বলবো না স্বাভাবিক ব্যাট উনি 6.3 দিলে আমি কাটতাম না, 6.3 দেয় না দেখে কাটবো? দেখেন তো। তাহলে হলো, তাহলে দেখেন ব্যাট দুই প্রকার, একটা হলো প্রযোজ্য ব্যাট, একটা কি বিডিএস, দেখেন বুঝলেন কিনা, জাস্ট বোঝার জন্য। আচ্ছা এখন দেখেন এই যে আমরা উৎসকর্তনে ক্লাস করব, হ্যাঁ আমরা তাহলে ধাপে ধাপে বুঝি। প্রথম হইলো যে উৎসকর্তন কি, কি বলেন? প্রথম কি জানবো? উৎসকর্তন কি, তারপরে জানার চেষ্টা করব উৎসকর্তনকারী কারা, তারপরে জানার চেষ্টা করব পণ্যের উৎসকর্তন করবেন কখন, তারপরে কি সেবার উৎসকর্তন করবেন কখন। এখন এই যে উৎসকর্তন করবেন নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, কি বলেন? দেখেন জাকির স্যারের বইয়ের উৎসকর্তনের যে পার্ট, এখানে কি বলা আছে, এই যে দেখেন উৎসকর্তনের দ্বারা বলা আছে কিনা বলেন, এই দ্বারা উৎসকর্তন সংক্রান্ত তথ্য আছে কিনা, বা স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। তারপর এই এই বিধিমালা উৎসকর্তন সংক্রান্ত বিধি আছে কিনা বলেন ভাই, ঠিক আছে। এখন এই যে একটা এসআরও, এই এসআরওটা আসলে এত সুন্দরভাবে সাজায় দিছে, এই এসআরও পড়লে ওই বিধি আর ইয়াগুলি কি তেমন না পড়লে চলে, এসআরওর মধ্যে কি পূর্ণাঙ্গ আসে? তাহলে বলেন এই এসআরও 163 উৎসকর্তনের এসআরও না? জি স্যার। আচ্ছা এখানে কি বলছে দেখেন, সংক্ষিপ্ত শিরোনাম বলছে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা। তাহলে আমরা বলতে পারি না এটা একটা বিধিমালা, তাহলে এটা হলো বিধি 1, এটা বিধি 2, এইভাবে নিচে বিধি 3, এভাবে বলতে পারি না? দেখেন তো বিধি 3 বলতে পারি। জি। আচ্ছা তাহলে দেখেন এই যে বিধি 1, তাহলে উৎসকর্তন বিধিমালা বলবেন না? তাহলে এখন বলেন আমরা ধাপে ধাপে শিখব যে উৎসকর্তনকারী কে। ভাই আপনি যেমন পণ্য কিনেন আপনি উৎসকর্তনকারী হইতে পারেন না, ঠিক তেমনি আপনি পণ্য বা সেবা বিক্রি করেন, আপনি যে সার্ভিসটা বিক্রি করেন ওটাও কি উৎসকর্তনের খাত হইতে পারে না? বলেন। পারে স্যার। তাহলে আমরা খেয়াল রাখতে হবে উৎসকর্তনের কেনার সময় উৎসকর্তনকারী আমি হইতে পারি, বেচার সময় কি আমি হইতে পারি, আমি ধাপে ধাপে বুঝি। তাহলে দেখি উৎসকর্তনকারী কারা। দেখেন প্রথম হলো 1 উৎসকর্তনকারী কারা। আচ্ছা যাক, আর উৎসকর্তন কি এটা বুঝছেন আপনারা? বলছি উৎসকর্তন কি এটা কি বুঝছেন? স্যার সেবা যেখানে ঘটবে ওইখানেই তো। আচ্ছা যাক আমি বুঝাই। মনে করেন আপনারা সবাই একটা লিমিটেড কোম্পানিতে কাজ করেন, হ্যাঁ আপনি পণ্য বেচার সময় ভ্যাট দেন না? জি স্যার। আচ্ছা আবার পণ্য কেনার সময় ভ্যাট পরিশোধ করে আসেন না? জি এখন স্যার। আপনি মনে করেন 1 লাখ টাকা পণ্য কিনেন, 15,000 টাকা ভ্যাট দিলেন, ভ্যাটের নিয়ম কি যে আপনি এই পণ্যটা যখন আবার 1,10,000 টাকা বিক্রি করবেন, 10,000 টাকা এডিশন করবেন, 1,10,000 টাকা সেলস ভ্যাট দিবেন না? জি। তখন রেয়াত নামক পদ্ধতির মাধ্যমে আমরা কি করব, 1 লাখ টাকার উপরে যে 15,000 টাকা ভ্যাট দিছিলাম আর সেলস ভ্যাট দিব 16,500, দুইটা অ্যাডজাস্ট করে 10,000 টাকার উপরে 1,500 টাকা ট্রেজারি দিব না? বলেন। জি স্যার। তাহলে এখন পণ্য বেচার সময় ভ্যাটের টাকাটা আপনি কাস্টমার থেকে নিয়ে নিছেন কিনা বলেন? অবশ্যই। আচ্ছা তাহলে এখন বলতে পারি না উৎসস্থল কাস্টমার, ভ্যাটের উৎসস্থল কে? কাস্টমার বা চূড়ান্ত ভোক্তা। চূড়ান্ত ভোক্তা। এখন আপনার কোম্পানি যখন ক্লিনিং সার্ভিস নিল, আপনার কোম্পানি যখন সিকিউরিটি গার্ড থেকে সার্ভিস দিল, আপনার কোম্পানি যখন গাড়ি রেন্টে কারের থেকে একটা গাড়ি ভাড়া করলো, আপনার কোম্পানি যখন প্রকিউরমেন্ট প্রোভাইডার থেকে যোগানদারের সার্ভিসটা নিল, এই সার্ভিসগুলি আপনার কোম্পানি কনজিউম করবে না? তখন ভোক্তা আপনার কোম্পানি কিনা বলেন? অবশ্যই। তাহলে আপনার কোম্পানি ওই ওই যোগানদারকে বা ওই গাড়ি মানে রেন্ট কারের লোককে হ্যাঁ বিল দেওয়ার সময় ভ্যাটের টাকাটা কাইটা রাখছে, তাহলে আপনি উৎস মানে সেবার উৎসস্থল, আপনি তো সেবাটা গ্রহণকারী, আপনি কাইটা রাখছেন না ভাই? জি স্যার। তাহলে সেবা প্রদানকারী মূল্য পরিশোধ করার সময় ভ্যাটের টাকা কেটে রাখছে, তাহলে এটা উৎসেই কর্তন না, সেবার উৎসস্থলে কর্তন না? জি স্যার। তাহলে দেখেন 43টা সেবা প্রদানকারী যখন মূল্য পরিশোধ করবে কাস্টমার মানে সেবা প্রদানকারী মানে সেবা গ্রহণকারী যখন সেবা প্রদানকারী মূল্য পরিশোধ করবে, ভ্যাটের টাকাটা সে কেটে জমা দেবে, এই শব্দ থেকে আসছে উৎসেই কর্তন। দেখেন ধরতে পারছেন কিনা? মনে করেন সরকারি প্রতিষ্ঠানে আপনারা সার্ভিস দিচ্ছেন, সরকারি প্রতিষ্ঠান সেবা গ্রহণকারী না? জি। তাহলে সেবা গ্রহীতা যখন মূল্য পরিশোধ করার সময় ভ্যাটের টাকা কাটে রাখে, এই শব্দ থেকে আসছে কি উৎসেই কর্তন। ধরতে পারছেন?
তাহলে জি, উৎসে স্যার। কতনের সময় কি করে, যে সেবা কিনে সে ব্যাটের টাকা আর মূল্য দুইটা দিয়ে দেওয়ার কথা ছিল কিনা বলেন, কিন্তু সে কি করে মূল্য দেয়, ব্যাটের টাকাটা সে কেটে রাখে। তাহলে ব্যাট ব্যবস্থা টোটাল উল্টা না? আমরা কি জানি, আমরা পণ্য বিক্রি করে পণ্যটা বিক্রি করব, কাস্টমার আমাকে মূল্য এবং ব্যাট দুইটাই দিয়ে দেবে, কিন্তু কাস্টমার কি করছে, ব্যাটের টাকাটা কেটে জমা দিচ্ছে। বুঝতে পারছে সবাই? জি স্যার। বাকিরা বুঝতে পারছেন ভাই? দু একজন বলেন। তাহলে আমরা বলতে পারি যে সেবা গ্রহীতা ব্যাটের টাকা কেটে রাখে, এই শব্দ থেকে কি আছে, উৎসই কর্তন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা এখন আমরা স্যার দেখি। যদি হ্যাঁ বলেন। স্যার যদি যে সেবা প্রদানকারী যদি 6.3 তে 15% ভ্যাট দিয়ে দেয় সেক্ষেত্রে তো আমরা কাটবো না স্যার। আচ্ছা আমরা সংজ্ঞা বুঝি ভাই, ওই আপনি সঠিক বুঝছেন, ওইটা এখন না বোঝায় অনেকে বিভ্রান্ত হবে। আমরা এটা বুঝি জি যে স্যার। সেবা গ্রহীতা ব্যাটের টাকা ব্যাংকে জমা দিয়ে শুধু আসল টাকা দেয়, এই শব্দ থেকে আছে উৎসে কর্তন। ঠিক আছে, আপনারা ঠিক আছে, আমি অস্বীকার করতে সেটা পরে বুঝে, কারণ অনেকে ধরতে পারবে না। তাহলে এই না, দেখি না, এই উৎসে কর্তনকারী কারা কারা দেখেন। প্রথমেই বলছে বলছে দেখেন, উৎসে কর্তনকারী সত্তা অর্থ কোনো সরকার বা উহার কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ পরিষদ, অনুরূপ কোনো সংস্থা। তাহলে সরকারের যত অঙ্গ সংগঠন আছে সবাই উৎসে কর্তনকারী না ভাই? মনে হয় সরকারি হাসপাতাল, জি, স্যার। সরকারি কারখানা, সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ, সরকারের যত দপ্তর আছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, সবাই উৎসে কর্তনকারী কিনা বলেন? জি স্যার। 2, এনজিও বিষয়ক ব্যুরো, সকল এনজিও উৎসে কর্তনকারী না? বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বেসরকারি সংস্থান, যত স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা সমাজসেবা অধিদপ্তর থেকে কি অনুমোদন নিতে হয়, তারা সবাই উৎসে কর্তনকারী না? এনজিও বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান। 3, জি স্যার। কোনো ব্যাংক, বিমা, অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান উৎসে কর্তনকারী না? ধরতে পারছেন? জি। 4 নাম্বার, জি স্যার। মাধ্যমিক বা তদন্য পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে মাধ্যমিকের উপরে যত শিক্ষা প্রতিষ্ঠান সবাই কি উৎসে কর্তনকারী। 5 হচ্ছে লিমিটেড কোম্পানি, যাদের নামে শেষে কি আছে লিমিটেড, সেটা পাবলিক হোক আর প্রাইভেট হোক, লিমিটেড থাকলে কি উৎসে কর্তনকারী। নতুন আসছে, এটা আগে ছিল না, এই জিনিসটা চিহ্ন দেওয়া। 10 কোটি টাকার অধিক টার্নওভার যুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এখন প্রোপাইটারশিপ ব্যবসায়ী যদি 10 কোটি টাকা টার্নওভার হয়, এই যে এটা যেদিন থেকে চেঞ্জ আসে, এই দেখেন কবে থেকে আসছে 2000, এই যে 1 নাম্বার ইয়াটা কত 24-এ প্রতিস্থাপিত, তাহলে 24শে জুলাই থেকে 10 কোটি টাকা টার্নওভার যুক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান উৎসে কর্তনকারী কিনা বলেন? জি স্যার। তাহলে এখন সবাই বলেন উৎসে কর্তনকারীকে আপনারা চিনছেন কিনা? যে আপনারা যারা ক্লাস করতেছেন 32 জন, এই 32 জন যদি এই 6টা কোম্পানিতে জব করেন, তাহলে আপনারা উৎসে কর্তনকারী না ভাই? বলেন উৎসে কর্তনকারী কিনা? তাহলে হ্যাঁ, তাহলে উৎসে কর্তনের খাতের যদি সাপ্লাই কেউ আপনাকে দেয়, আপনি বিডিএস কাটবেন না? ঠিক অনুরূপভাবে আপনারা মনে করেন উৎসে কর্তনকারী হন আর না হন, এই 6 জনকে আপনি যদি কোনো সাপ্লাই দেন যেটা উৎসে কর্তনের খাত, উনি বিডিএস কাটবে না? কি বলেন? কাটবে স্যার। তাহলে ব্যাট 2 জায়গায় কিনা বলেন, কেনার ব্যাট আর এটা কি বেচার ব্যাট। তাহলে উৎসে কর্তনকারী চিনেন নাই এমন কে আছেন বলেন? বলছি আমি তো পাটে পাটে বুঝবো, আলোচনা করব। উৎসে কর্তনকারী কে চিনেন নাই এমন কে আছেন? 10 কোটি টাকা টার্নওভার কিভাবে যাবে? তো 10 কোটি টাকার মানে কি টার্নওভার মানে আমরা কি জানি, ভ্যাটেবল পণ্য বিক্রয় না? প্রথম ক্লাসে বলছিলাম না ভাই, মনে আছে? টার্নওভার মানে কি ভ্যাটেবল পণ্যের বিক্রয়। তাহলে যেই ভাই ময়দা ফ্যাক্টরি আছে 100 কোটি টাকা হলো কি উনি উৎসে কর্তনকারী? কি বলে? আমরা কি জানি ভ্যাটেবল পণ্যের বিক্রয়। তাহলে আপনার যে টার্নওভার মানে 1 বছরের বেচা কিনা, 12 মাসের বেচা কিনা, যদি অব্যাহতিপ্রাপ্ত পণ্য বাদে কি 10 কোটি টাকা পার হয়, তাহলে কি উনি উৎসে কর্তনকারী না? জি স্যার। স্যার কেউ যদি আমার কাছে কেটে রাখতে চায়, বলে যে আমি 10 কোটি টাকা টার্নওভার আছে, আমি স্যার এটাকে এফটিএ রিপোর্ট দিয়ে প্রমাণ নিব না, কিভাবে স্যার আমি বুঝবো উনি উচ্চ কর্তনকারী?
ভাই আমি একটা কথা বলি শোনেন, প্রথম হইলো উনি আপনি ওনাকে সাপ্লাই দিছেন, উনি না কাটলে ব্যাটের টাকা আপনি জমা দিবেন না। জি স্যার, জমা দেব। তাহলে উনি কাটলি বা সমস্যা কি? উনি কাটলে আপনি ট্রেজারি চালান দেওয়া জমা দেওয়া কষ্ট কমে গেল। আপনি যদি ওনার কোম্পানির প্রোফাইল দেখেন তাহলে বুঝতে পারবেন না যে উনি 10 কোটি টাকা হইতেই পারে। আর উনি যদি নিজাম ট্রেডিং হয় তাহলে আপনি ওনার সাথে তর্কে যায়েন, খুব দেখতে চান। না কি বলেন? স্যার, ওইটা ঠিক আছে স্যার। এটা কি স্যার ওই অর্থ বছর আগের অর্থ বছরের 10 কোটি হিসাব হবে? হিসাবটা কেমন হবে স্যার? প্রত্যেকটা ওইখানে বস আমি একটা কথা বলি, কেন কোম্পানির অ্যাকাউন্টস থাকে না অথবা 12 মাসের রিটার্ন থাকে না? কি বলেন? জি স্যার। আপনি শুনেন ভাই, আমি একটা কথা বলি শুনেন, আমি একটা কথা বলি। মনে করেন আপনি সাপ্লাই প্রদান করেন, এখন আপনি যদি এরকম হন যা যাকে সাপ্লাই দিচ্ছেন তার থেকে পাওয়ারফুল, তাহলে সে আপনার কথা শুনবে কিনা বলেন? না শুনবে? স্যার। জি স্যার, শুনবে স্যার। হ্যাঁ, এখন আপনি মনে করেন কিছু মনে করেন আপনি নিজাম ট্রেডিং, নিজাম ভাই আপনি যা যদি বড় গ্রুপ অফ কোম্পানি বসুন্ধরা গ্রুপ, হ্যাঁ সিটি গ্রুপ, স্কোয়ার এডে বলে যে ভাই আপনার অ্যাকাউন্টস দেন, তাহলে ওই লোক আপনাকে পাত্তা দিবে? না স্যার। তাহলে আপনি ওই বুঝে নেন আপনি কোন অবস্থায় আছেন। আর আপনি যদি দেখেন স্কোয়ার, তাহলে আপনি কি তর্ক করার আমি দরকার একটু আছে? বলি স্যার, না স্যার, আমার একটা খটকা হলো স্যার, যারা টেন্ডার বিজনেস করে তাদের তো 10 কোটি হয়েই যায় স্যার, বড় বড় টেন্ডার। তাহলে তারা ওই তো বুঝে নেন, compliance, আমার শুনেন টাকা কেটে এটাই রাখে, বুঝে স্যার, নেন। হবে আমার। আমি বলি আপনাকে যদি ও 6.6 প্রপারলি দেয়, তাহলে আপনার তো ট্রেজারি জমা দেওয়া লাগে। নর্মালি তো কেউ না হলে কি কাটবে বলেন? আর আর আপনার ওরকম হলে আপনি তর্ক করেন। কারণ এই কিছু কিছু তর্ক মনে করেন একজন 6.6 দিছে, অনেকে তর্ক করে ভাই ট্রেজারি চালান দেন না কেন? ভাই উনি ব্যালেন্স থেকে অ্যাডজাস্ট করতে পারে না। কি বলেন? কোন জায়গায় পাইছে 6.6 এর সাথে জি। ট্রেজারি চালান দিতে হবে? বলেন কোন জায়গায় আছে? কারণ উনি তো ওনার ব্যালেন্স থেকে অ্যাডজাস্ট করতে পারে। না স্যার, বিডিএসটা তো আলাদা করে জমা দিতে হয় না স্যার। ভাই আমি আপনি যে প্রশ্নটা করতেছেন এটা লাস্টের ক্লাসের লাস্টের প্রশ্ন, ওয়েট করেন। এখন আপনার আপনার শুনেন, এগুলি কিছু কিছু পারস্পরিক বিশ্বাসের উপরে কাজ করতে হবে। উনি যদি আপনি 6.6 দেয় এনবিআর ওনাকে কোয়ারি করবেন এই টাকাটা কই কই জমা দিচ্ছেন? কি বলেন? কিছু কিছু জি, স্যার। জিনিস বিশ্বাসের উপরে যদি ইয়া না করে তাহলে কি কাজ করতে পারবেন? বলেন। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝছি। এখন বলেন উৎসকতনকারীকে চিনছেন কিনা? জি স্যার। এখন আমরা বুঝি উৎসকতন করবেন কখন। আমরা কি বুঝি উৎসকতন করবেন কখন? তাহলে বলেন আমরা পাইছি 3 রকম জিনিস: উৎপাদনকারী, সেবা প্রদানকারী, আর কি উৎসব কর্তনকারী। না ট্রেডিং ব্যবসায়ী। উৎপাদনকারী, সেবা প্রদানকারী আর ট্রেডিং ব্যবসায়ী। আর আর আমরা বেচি কি পণ্য বা সেবা। আমরা কি বেচি? পণ্য বা সেবা। আর সেবা। তাহলে বলবো পণ্যের বিডিএস কখন করবেন, সেবার বিডিএস কখন করবেন। দেখেন বিধি উৎসকতন বিধিমালার বিধি 5-এ বলা আছে, দেখেন যেসব ক্ষেত্রে উৎসকতন করিতে হইবে না। মনে করেন আমরা এখন উৎসকতনকারী, সবাই কল্পনা করেন কি আপনি উৎসকতনকারী, আপনি কখন উৎসকতন করবেন না বলা আছে কি? দেখেন উৎপাদনকারী 15% হারে বা হ্রাসকৃত হারে বা সুনির্দিষ্ট কর আরোপিত রইয়াছে এইরূপ কোনো পণ্য উক্ত হার বা সুনির্দিষ্ট কর উল্লেখপূর্বক 6.3 কর চালানপত্রের মাধ্যমে সরবরাহ করলে উৎসকতন করিতে হইবে না। তাহলে আপনাকে একজন ম্যানুফ্যাকচারার যদি যথাযথভাবে 6.3 দেয়, দেখ সে 15% দেখ, তার যেটা প্রযোজ্য 5% দেখ, 7.5% দেখ, সুনির্দিষ্ট দেখ, আপনি কি বিডিএস কাটবেন? না স্যার। সবাই ক্লিয়ার হন? তাহলে উৎপাদনকারী সাপ্লাই দিলে বিডিএস হয়? না স্যার। উৎপাদনকারী তো অব্যাহতিও দিতে পারে। কি বলেন? তাহলে আপনি মাথায় রাখেন কোনো ম্যানুফ্যাকচারার যদি আপনাকে সাপ্লাই দেয় বিডিএস জীবনে হবে না। প্রযোজ্য ব্যাট হইতে পারে যদি কমপ্লেক্স থাকে আলাদা। তাহলে বলেন উৎপাদনকারী বিডিএস হয় না। ক্লিয়ার হন সবাই? পণ্যের কোনোদিন বিডিএস হয় না, এইভাবে বুঝেন, পণ্যের কোনোদিন বিডিএস হয় না। সবাই জানতে পারছেন? জি স্যার। কোনো পণ্যের উৎপাদনকারী যদি আপনাকে পণ্য সাপ্লাই দেয়, যেই হারেই দেখ 6.3 দ্বারা বিডিএস হবে? না স্যার। সবাই ক্লিয়ার? তাহলে পণ্য কি কোনোদিন বিডিএস কাটবেন? উৎপাদনকারী দিলে উৎপাদনকারী কোনোদিন বিডিএস কাটবেন? না স্যার, কাটবো না। এখন উৎপাদনকারী যদি 6.3 না দেয়,
বুঝেন? সম্পূর্ণ স্যার কাটতে হবে স্যার। তাহলে এটা কমপ্লায়েন্স থাকার জন্য কাটবেন, এটা কি বিডিএস বলবেন না প্রযোজ্য ব্যাট বলবেন? এটা প্রযোজ্য ব্যাট হবে স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। বলছি উৎপাদনকারী যেই হারে দেখ বিডিএস তো হবে না, হবে? আর উৎপাদনকারী মনে করে নিবন্ধিত না, উৎপাদনকারী বা অনিয়মকারী, সে আপনাকে ভ্যাট চালান দেয় নাই, তাহলে আপনি কমপ্লায়েন্স থাকার জন্য ভ্যাট কাটবেন কিনা বলেন? জি স্যার কাটতে হবে। তাহলে এটাকে আমরা প্রযোজ্য ব্যাট বলবো না ভাই? জি স্যার। এটা ক্লিয়ার না এমন কি আছেন? বলছি এই জায়গাটা ক্লিয়ার হয় না এমন কি আছেন? তাই একটু আরেকবার ক্লিয়ার করলে ভালো। আচ্ছা বোঝেন, মনে করেন যার বিনের মধ্যে লেখা আছে ম্যানুফ্যাকচারার, সে উৎপাদনকারী কিনা বলেন? যা কিনে তা বেচেন, আকার আকৃতি গুণাগুণ চেঞ্জ করে, কি বিনের মধ্যে লেখা আছে কি ম্যানুফ্যাকচারার, সে উৎপাদনকারী? জি স্যার। ভাই আপনি জি স্যার করেন, ওই যে প্রশ্ন করছে উনি তো বলে না। জি আচ্ছা উৎপাদন করে। এখন এই উৎপাদনকারী ওনার 15% তো হার হইতে পারে, তৃতীয় তফসিলে 5% হইতে পারে, 7.5 হইতে পারে তৈরি পোশাক, ঠিক না? 10% হইতে পারে। এখন উনি যদি আপনাকে 6.3 দেয়, তাহলে কি বিডিএস কাটবেন? না। কেন কাটবেন না? আমরা কি জানি? উৎপাদনকারী বিডিএস হয় না, কি জানি? এই দেখেন উৎপাদনকারী কি হয় না, এই দেখেন উৎপাদনকারী 15% হারে দেখ, রাষ্ট্রকৃত হার মানে 5%, 7.5%, 10% বা সুনির্দিষ্ট প্রতি হাজার এত টাকা করে বিএসআরএম কেএসআরএম রড, হ্যাঁ এইগুলি সাপ্লাই দিল, 6.3 দিলে বিডিএস হবে? হবে না। না হবে না না। স্যার। কিন্তু কোনো কারণে যদি উৎপাদনকারী চালান না দেয়, কমপ্লায়েন্স থাকার জন্য আমরা কাটবো, এটা প্রযোজ্য ব্যাট না ভাই? জি। তাহলে উৎপাদনকারী কোনোদিন বিডিএস হবে না। এক দেখেন, তার নিচে দেখেন বলছে কি, একের ক, কোনো সরবরাহকারী মানে কি সাপ্লায়ার না? জি। এখানে সরবরাহকারী বলতে যোগানদার কি বুঝাইছে? কোনো সরবরাহকারী, আচ্ছা বাণিজ্যিক আমদানিকারক ওই একটু পরে আমি আলোচনা করব। যোগানদারের সংজ্ঞা হিসাবে সে যাহা কিনে তাহাই বেচে, যেহেতু সে উৎপাদনকারী না, সে যোগানদার, কি বলেন? বাণিজ্যিক আমদানিকারক ওয়ান কাইন্ড অফ কি যোগানদার, সে তো যাহা কিনে তাহাই বেচে, কারণ যোগানদার সংজ্ঞা বলছে উৎপাদনকারী ব্যতীত অন্য সকল ব্যবসায়ী। তাহলে বাণিজ্যিক আমদানিকারকের বিনে লেখা নেই উৎপাদনকারী, তাহলে সে যোগানদার। দেখেন কি বলছে, দেখেন কোনো সরবরাহকারী ফ্রম 6.3 কর চালানপত্রের মাধ্যমে কত % হারে ব্যাট বলেন? 15%। একবার বলতে নিছিল। তাহলে কোনো সরবরাহকারী 6.3 দিছে এবং 15% সেলস ব্যাট দিছে, 15% হারে মূসকের হার উল্লেখপূর্বক পণ্য সরবরাহ করলে উৎস কর্তন করিতে হইবে না। তাহলে যোগানদারও যদি 15% হারে চালান দেয়, তাহলে বিডিএস কাটবেন না স্যার। তা টাকা দিয়ে দিবেন না? তবে শর্ত থাকে কি দেখেন, তবে শর্ত থাকে যে সরবরাহকারী কর্তৃক সর্বশেষ অর্থ বছরে মানে শেষ বছরে উনি আইবাস সিস্টেম হইতে কি নিয়মিত যে অনলাইনে রিটার্ন জমা দেয় একটা প্রত্যয়নপত্র কি থাকতে হবে বা মূসক সম্মাননাপত্র থাকতে হবে। তাহলে উনি অনলাইনে রিটার্ন দিতে হবে কিনা বলেন? জি স্যার। তাহলে দেখেন তারপর নিচে বলছে কি, যে আরও শর্ত থাকে যে সরবরাহ গ্রহীতা প্রযোজ্য ক্ষেত্রে তালিকাভুক্ত নয় বা অনিয়মিত, আচ্ছা এটা দরকার, এটা পরে বুঝাবো। তারপরে দেখেন বিধি 3, আচ্ছা এটা পরে বুঝাই। তাহলে আপনি বলেন যে উৎপাদনকারী চালান দিলে বিডিএস কাটবেন না, প্রমাণ পাইছেন কিনা? জি স্যার পাইছি। তাহলে উৎপাদনকারী কখনো বিডিএস হবে বলেন? পণ্যের কি বিডিএস না, স্যার। হবে? পণ্যের প্রযোজ্য ব্যাট হবে স্যার। প্রযোজ্য ব্যাট হবে। পণ্যের আবার যোগানদার সাপ্লাই দিলে যোগানদার হিসাবে হবে। কোনো উৎপাদনকারী পণ্য দিলে তো বিডিএস হবে না। পণ্যের বিডিএস সবাই ক্লিয়ার কিনা বলেন? বলছি পণ্যের বিডিএস ক্লিয়ার কিনা সবাই বলেন? পণ্যের বিডিএস নিয়ে প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা নীরবতা সম্মতির লক্ষণ বুঝে নিলাম। এখন আমরা দেখেন আমরা পেয়েছি দুইটা জিনিস, একটা পণ্য আর একটা কি সেবা। দেখেন 43 নাম্বার এসআরওতে গিয়ে মুশকের আগে 43, স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? এই দেখেন জি স্যার। 43 নাম্বার এসআরওতে সরকারি যে হোটেল রেস্তোরাঁ এরকম করে 99টা সেবা সংজ্ঞা দেওয়া আছে। কয়টা সেবা সংজ্ঞা দেওয়া আছে? 99টা। তাহলে 99টার মধ্যে কিছু আছে বিডিএস, কিছু কি বিডিএস না। তাহলে আমাদের এই যে দেখেন এখানে কি বলা আছে,
দেখেন উৎসকতনের আসারতে বলা আছে, এই যে এখন ইয়াতে যাই, উপবিধি 2-এ যাই, বলছে কি দেখেন, টেন্ডার, দেখি টেন্ডার, চুক্তি, কার্যাদেশ বা অন্যবিধভাবে সরবরাহের ক্ষেত্রে নিম্নের ছকে বর্ণিত কলাম 2 মানে এই যে 2কে বুঝাইছে, কলাম 2-এ বর্ণিত সেবা কোডের বিপরীতে কলাম 3 মানে এই 3, বর্ণিত সেবার বিপরীতে কলাম 4 মানে এই 4, বর্ণিত হারে আবশ্যিকভাবে মানে কি বলেন? অবশ্যই। অবশ্যই করতে হবে। তাহলে উনি 6.3 দিলেও বিডিএস কাটবেন, না দিলেও কাটবেন। কি বুঝছেন? এই নিচের 43টা সেবা চোখ বন্ধ করে বিডিএস কাটবেন কিনা বলেন? জি স্যার। তাহলে আপনারা জেনে রাখেন আসলে এই 43টাই হচ্ছে বিডিএস এর খাত। এই 43টাই হচ্ছে কি একেবারে পিওর বিডিএস, বুঝেন সবাই? এই 43টা কি পিওর বিডিএস। বাকিরা সবাই বুঝছেন ভাই? এবার কথা বলেন একটু, নাহলে বুঝবো না, এটা মেন জায়গা। এই 43টা হইলো জি স্যার 43টা সেবা খাত ছাড়া যদি অন্য কোনো সেবা খাত থাকে সেখানে বিডিএস কাটবো না। আমি বলি এই 43টা হচ্ছে পিওর বিডিএস, এটা তো আপনি বুঝছেন। এই স্যার, এটা বুঝতে 43টা পারছি। আপনাকে চালান দিলেও কাটবেন, না দিলেও কি কাটবেন। সবাই ক্লিয়ার? এখানে কি প্রযোজ্য ভ্যাট কাটবো না চালান না দিলে? না না, প্রযোজ্য ব্যাটারি কাটবেন ভাই, ব্যাস লাগায়েন না, সহজভাবে বুঝাই, আচ্ছা। বুঝেন? 43টা হ্যাঁ। চোখ বন্ধ করে বিডিএস। এখন আচ্ছা, উনি যদি আচ্ছা। আপনাকে 6.3 দেয় তাহলে 6.6 দিবেন, কি বলেন? হ্যাঁ। 6.3 দিলে কি দিবেন? 6.6। আর 6.3 যদি না দেয়, অনিবন্ধিত ব্যক্তি 6.36 না দিয়ে ট্রেজারি চালান দিয়ে দেন। ট্রেজারি চালান দিব। আচ্ছা আচ্ছা। এখন আপনি ব্যাটবিস তো বিডিএস বলে, এখন আমি প্রযোজ্য ব্যাট বুঝে লাভ নাই। এই 43টা চোখ বন্ধ করে বিডিএস, শেষ, সোজা কথা, বোঝানোর সুবিধার্থে। 43টা কি চোখ বন্ধ করে বিডিএস, সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা 43টার বাইরে কি বিডিএস বলেন? 43 ভাই পোস্টটা একটু পরে করে জায়গা মতো যাই, আমি পোস্ট করার সুযোগ দিব, তখন করেন। 99টার মধ্যে 43টা বিডিএস, বাকিগুলি কি বিডিএস? না, বাকিগুলি যদি আপনাকে 6.3 দিয়ে টাকা দিয়ে দিবেন না? 43টার মধ্যে 99টার মধ্যে 43টা বিডিএস, তাহলে 99 থেকে 43 বাদ দিলে কয়টা থাকে বলেন? স্যার 56টা। 56টার মধ্যে যোগানদার একটা আছে, এটা বাদ দেন। মনে করেন এই 56টা কি বিডিএস না প্রযোজ্য ব্যাট? ওটা স্যার প্রযোজ্য ব্যাট। এখন উনি 6.3 দিলে টাকা দিয়ে দিবেন না? জি স্যার। 6.3 না দিলে কমপ্লেক্স থাকার জন্য কাটবেন না? জি স্যার। তাহলে এটা কি প্রযোজ্য ব্যাট বলবো না? হ্যাঁ এটা প্রযোজ্য ব্যাট হবে স্যার। বুঝছেন? এবার শুনেন, বাজারে 2 রকম গোস্ত পাওয়া যায়। কালকে মনে করেন গোস্ত কিনতে গেলেন, ধরেন খাসির গোস্ত কিনবেন, যদি খাসির লেঞ্জা লাগানো না থাকে তাহলে কি বুঝবেন এটা কি বেরানা খাসি? না স্যার, এজন্য অনেক তাহলে আপনি থিওরি রাখেন যে 6.3 থাকলে বিডিএস, 6.3 না থাকলে প্রযোজ্য ব্যাট সেবা। কি বুঝছেন? আচ্ছা যাক, ইয়া বুঝাই। এখন বোঝেন এই 43টা যে বিডিএস, এটা তো ক্লিয়ার। এখানে দেখেন এই যে উৎসে কত করবেন না, এখানে কি বলা আছে, কি বলছে দেখেন, এই যে এখন দেখেন বিধি 3-এর উপবিধি 2-এ বর্ণিত ছকে উল্লেখিত সেবা ব্যতীত ওইখানে 43টা সেবা ছিল কিনা বলেন? এই যে বিধি 3-এর উপবিধি 2, বিধি 3, এই দেখেন এটা কি বিধি, দেখেন বিধি 3 কিনা বলেন, বিধি 3 কিনা বলেন, উপবিধি 2 কিনা বলেন? বিধি 3-এর উপবিধি 2-এ ছকে যে 43টা সেবা বর্ণিত, দেখেন কি বলছে, বিধি 3-এর উপবিধি 2-এ বর্ণিত ছকে উল্লিখিত সেবা ব্যতীত অন্য কোনো সেবা ক্ষেত্রে সেবা সরবরাহকারী 6.3-এর মাধ্যমে সেবা সরবরাহ করলে উৎসকতন করিতে হইবে না। তাহলে বলেন 43টার বাইরে যদি যথাযথভাবে আপনাকে 6.3 চালান দেয়, আপনি কি ব্যাট কাটতে পারেন? হুম। 43টার বাইরে কেউ যদি আপনাকে যথাযথভাবে 6.3 দিয়ে দেয়, আপনি কি ব্যাট কাটতে পারেন কিনা বলেন? কাটবেন কিনা বলেন?
না তুমি কাটবো না, কিন্তু যদি 15% ছাড়া যদি দেয় তাহলে কি কাটবো? ভাই সোজা কথা, বাংলা কথা বোঝেন। 15% কোনো কথা আছে এখানে? বলছে 43টার বাইরে চালান দিলে কাটবেন না। কি বলা আছে বলেন? 43, আপনি আস্তে আস্তে ক্লিয়ার হন। 43টার বাইরে চালান দিলে কাটবেন না, এটা তো বুঝছেন? জি স্যার। হারের কথা কি বলা আছে? হারের কথা বলা আছে? না স্যার, 6.3 উল্লেখ আছে স্যার। 6.3 থাকতে হবে। এখন মনে করেন 43টার মধ্যে বুঝেন, আমি বুঝছি তো কোন জায়গায় ভেজাল। 43টার মধ্যে চালান দিলেও কাটবেন, না দিলেও কাটবেন, এটা তো ক্লিয়ার। জি স্যার। এখন মনে করেন, কাটতেই হবে। খেয়াল করেন, কোনো রেস্তোরাঁ মালিক 15% প্র্যাকটিস করতে পারে কিনা আমাদের জ্ঞান অনুযায়ী? করতে পারে? পারে স্যার। তারপরে কোনো ডকিয়ার এরা 15% প্র্যাকটিস করতে পারে কিনা? এখন কথা হলো, এই 43টা বিডিএস এর খাত না। এখন উনি যদি আপনাকে 10% হারে চালান দেয়, তাহলে আপনি যদি 10% না কাটেন তাহলে ভেজাল লাগবে না? উনি যদি আপনাকে 15% হারে চালান দেয়, তাহলে বলেন ক্রয় মূল্য ব্যাটের মূল্য কি মিলবে? বলেন। না স্যার। তাহলে আমরা যদি বলি এই 43টা সেবা আপনাকে যে হারে দেয় ওই হারে কাটবেন, বুঝতে জি পারছেন? স্যার। এই 43টা সেবা আপনাকে যে হারে দিব কি করবেন? ওই হারে কাটতে হবে। তাহলে উনি 15% দিলে 15%ই কাটবেন। উনি যদি এই যেমন 7.5% দেয়, তাহলে কি করবেন? একমাত্র যোগানদারটা ব্যতিক্রম কিনা বলেন? যোগানদারটা ব্যতিক্রম কিনা বলেন? জি স্যার। তাহলে ধরতে পারছেন 43টা সেবা যে বিডিএস এর খাত। ভাই ভবন বা অঙ্গন মেজে পরিষ্কার করি, যদি কেউ 15% প্র্যাকটিস করতে চায়, তাহলে আপনি তাতে 15%ই কাটবেন না? জি স্যার। আর তৃতীয় তফসিল অনুযায়ী উনি 10% দেয়, 10%ই কাটবেন না? উনি যেটা দেয় ওইটাই কাটবেন। তাহলে তাহলে সেবা বেড বিডিএস ক্লিয়ার কিনা বলেন? স্যার এক্ষেত্রে তো তার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যে যত পার্সেন্ট অ্যাপ্লাই করে আমরা তত পার্সেন্টই কাটবে, তাহলে আর ভেজাল লাগবে না। তাহলে তার বিক্রি আর বিডিএস মিলে যাবে। 43টা সেবার মধ্যে আচ্ছা দেখেন, এখন আপনারা যে প্রচলিত 3টা বিডিএস কাটেন, ইন্টারনেট সেবা, অফিস ভাড়া, স্টোর সেবা, দেখেন তো এখানে আছে একটাও? দেখেন তো আছে কিনা? আছে? দেখেন এইখানে তো নাই, এখানে আছে দেখেন তো। অফিস ভাড়া, স্টোর রেন্ট, ইন্টারনেট সেবা আছে কিনা বলেন? আছে ভাই? ইন্টারনেট আছে প্রথম, কোন ইন্টারনেট জায়গায়? সংস্থা কয় নাম্বার বলেন? ফার্স্টেরটা স্যার, একবারে ফার্স্ট। হ্যাঁ বলেন। আমার জানার মধ্যে থাকার কথা না। ইন্টারনেট সংস্থা স্যার, এই যে ইন্টারনেট সংস্থা তার উপরে। কয় নাম্বার? কোডটা একটু বলেন না। একদম নিচের দিকে আপনি পাইছিলেন স্যার, নিচে একদম নিচের দিকে তথ্য সর্ব। ভাই তথ্য সরবরাহকে ইন্টারনেট সংস্থা হলো নাকি বলেন? তাহলে আরে ভাই দেখাচ্ছি, দাঁড়ান না, ওয়েট করেন। দেখেন তাহলে, দেখেন এই 43টা সেবা, আমি বলছিলাম কি 43টার বাইরে আরো সেবা আছে, কোথায় যাবেন? এই মূসকের আগে 43, দেখেন সেবা 43, উৎসকথনকারী মূসকের আগে আবার 43 লেখা আছে। দেখেন এই 43 নাম্বার এসআরওতে যায়, দেখেন এই যে, আচ্ছা দাঁড়ান, এটা তো দাগ দেওয়া, এই দেখেন এখানে দেখেন যেগুলি বিডিএস, এগুলি কি আমি লিখি নাই, কিন্তু যেগুলি বিডিএস না এগুলি লিখছি। এই দেখেন তো, পণ্যাগার কি 43টার মধ্যে আছে? এই যে নো বিডিএস। বন্দর কি 43টার মধ্যে আছে? নো বিডিএস। হিমাগার কি আছে? নো বিডিএস। এইভাবে 43টার মধ্যে 56টা নো বিডিএস না ভাই? চালান দিলে টাকা দিয়ে দিবেন, কি বলেন? 99টা সেবার মধ্যে 43টা তো বিডিএস, বাকি 56টা কি নো বিডিএস না? ফ্রেট ফরওয়ার্ড কি বিডিএস এর খাত বলেন? উনি যদি আপনাকে ফুল বিল দেয় টাকা দিয়ে দিবেন না? সরি, ফ্রেট ফরওয়ার্ড বিডিএস। ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং কি বিডিএস বলেন? নো বিডিএস। ট্রাভেল এজেন্সি কি বিডিএস? নো বিডিএস। এইভাবে দেখেন 74 মনে হয়, দাঁড়ান খেয়াল রাখেন, দেখেন তো এই যে 74 নাম্বার স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারী, এটা কি বিডিএস বলেন? এটা কি বিডিএস?
প্রযোজ্য ব্যাট না? নো বিডিএস। তাহলে এই স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারী যদি আপনাকে 6.3 দিত, আপনি টাকা দিয়ে দিতেন কিনা বলেন? জি স্যার, দিয়ে দেবো। গোডাউন ভাড়া, হ্যাঁ ফ্যাক্টরি ভাড়া, সরি ফ্যাক্টরি না, অফিস ভাড়া, বাড়িওয়ালা যদি আপনাকে যথাযথ 6.3 দিত, আপনি কি ব্যাট কাটতে পারতেন না দিয়ে দিতেন? টাকা কাটার সুযোগ নেই তো স্যার 6.3 দিলে। তাহলে আমরা বলতে পারি এটা প্রযোজ্য ব্যাটের উৎকৃষ্ট উদাহরণ, বলতে পারি কিনা বলেন? জি স্যার। তারপরে দেখেন আরেকটা, যে আপনারা বলছেন একটু আগে, যেটা সবাই কমন ভুল করেন, দেখেন এখানে দেখেন এই যে ইন্টারনেট অনলাইনে পণ্য বিক্রেতা, এর আগে চলে গেছে মনে হয়, তথ্য প্রযুক্তি নির্ভর সেবা, দাঁড়ান, ইন্টারনেটের কোডটা জানি কত ভাই? এটা 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 স্যার, এটা 12 নম্বরের। এই যে এটা ইন্টারনেট 12.14, দেখেন ইন্টারনেট সার্ভিস প্রদানকারী, এটা কি বিডিএস বলেন? নো বিডিএস। তাহলে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী যদি আপনাদের আরেকটা প্রমাণ দেওয়া দেই, জাকির স্যারের বইয়ের, বুঝছেন, আমি তো এখানে ওই যে ওইভাবে দিতে পারি না, দেখেন এখানে বইয়ের যে আরেকটা সুন্দর একটা ইয়ে আছে, এখানে স্যার ওই যে 43টা সেবা দেখছেন, এই দেখেন খেয়াল করছেন, এই দেখেন 43টা সেবা লিখছে না, হোটেল রেস্তোরাঁ, এই যে উৎসকতন প্রযোজ্য বিশেষ বিধান, এই সূত্রগুলি দেওয়া আছে কিনা বলেন? শুধু এই কটা পেজ আপনাদের দিয়ে দিব, পুরো বইটা দেওয়া যাবে না, কারণ কপিরাইটের ব্যাপার আছে। তাহলে এইভাবে আপনার বইটা কিনবে, স্যারের বই অনেক ভালো। তাহলে এইভাবে দেখেন এই যে স্যারের বইতে লেখা আছে কিনা প্রযোজ্য নয়, আছে? বলছি বিডিএস যে প্রযোজ্য নয় লেখা আছে কিনা বলেন? জি। আচ্ছা, এই যে রেকর্ডগুলি দেওয়া আছে, তাহলে দেখেন এখানে যেমন ইন্টারনেট সেবা, তাহলে বলেন উৎসকতন প্রযোজ্য বলেন? প্রযোজ্য? নয়। প্রযোজ্য নয়। কোনো বিশেষ সুবিধা নেই, কোনো অব্যাহতি নেই, এইভাবে সব কিছু বলা আছে, শিক্ষা প্রতিষ্ঠান হলে অব্যাহতি। তাহলে এইভাবে 43টার বাইরে যদি কেউ চালান দেয়, আপনি উৎসকতন করবেন না। স্যার তাহলে কি দাঁড়াইলো বলেন? পণ্য উৎপাদনকারী দিলে বিডিএস হবে না। সবাই ক্লিয়ার? কোনো উৎপাদনকারী যদি আপনাকে যে কোনো হারে পণ্য সাপ্লাই দেয়, যথাযথ 6.3 দেয়, আপনি কি ব্যাট কাটবেন? না স্যার। না দিলে কমপ্লায়েন্স থাকার জন্য কাটবেন, ঠিক না ভাই? জি স্যার। 43টা সেবা শুধু বিডিএস এর খাত, চালান দিলেও কাটবেন, না দিলেও কাটবেন। 43টার বাইরে চালান দিলে টাকা দিয়ে দিবেন, না দিলে কাটবেন, কমপ্লায়েন্স থাকার জন্য না ভাই? জি স্যার। তাহলে বিডিএস তো অনেক সহজ ক্লাস। তাহলে বলেন উৎসকতন বুঝছেন কিনা, কখন কাটবেন? বুঝেন না কি আছেন? বলছি উৎসকতন কখন কাটবেন বুঝেন না কে আছেন বলেন? 2 লাইনে শেষ করে দিলাম। স্যার তাহলে আমি একটু বলি স্যার, বলেন। এখন উৎসকতনটা হচ্ছে যে স্যার 43টা লিস্টেডের বেলায় এখানে 6.3 দিলেও কাটতে হবে, না দিলেও কাটতে জি, হবে। জি। এবং এ ব্যতীত যে 56টা আছে, এখানে জি। 6.3 দিলে কাটার জি। সুযোগ নেই। জি 6.3 ব্যাটারিটা যে কোনো পার্সেন্টই হোক না কেন, জি শুধু উৎপাদনকারীর বেলায় স্যার। জি। আর শোনেন, আর হ্যাঁ, শেষ করেন। বাণিজ্যিক আমদানিকারীগুলো 15%। ভাই বাণিজ্যিক বাণিজ্যিক আমদানি কারণ আমদানি- আনতেছেন কি করেন? পণ্য আর সেবাতে আছি আমরা। বাণিজ্যিক আমদানিকারও ধরেন যোগানদার সেবার মধ্যে পড়ে গেছে, 43টার মধ্যে পড়ে গেছে। বাণিজ্যিক আমদানিকারও যোগানদার হিসেবে 15% দিলে কাটবেন না, ঠিক আছে? আপনারা শেষ করা রাগ করেন না। আচ্ছা দেখেন, অফিসে যে 3টা ফাইল করবেন, কটা ফাইল করবেন? কালকে 3টা ফাইল করবেন। 6.3 আছে পণ্য, খেয়াল করেন, একটা ফাইলের নাম কি? 6.3 পাইছেন পণ্য। দ্বিতীয় একটা ফাইল করবেন, 6.3 দিয়ে কিনছেন সেবা। দেখেন ধরতে পারছেন কিনা?
একটা ফাইল কি করলেন 6.3 দ্বারা পণ্য কিনছেন, দ্বিতীয় ফাইলটা কি হইলো 6.3 দিয়ে কি কিনছেন সেবা কিনছেন, সেবা তৃতীয় ফাইলটা হইলো 6.3 পার নাই পণ্য সেবা। দেখেন তো ক্লিয়ার কিনা? ঠিক আছে 6.3 দিয়ে পণ্য কিনছেন, বলেন ব্যাট কাটবেন না টাকা দিয়ে দিবেন? কি শিখলেন? স্যার আবার একটু বললেন স্যার। মনে করেন 3টা ফাইল খুলছি আমি, আমার কোনো কোম্পানি সাপ্লাই দিলে আমি যদি দেখি 6.3 দিয়ে উনি সাপ্লাই দিছে পণ্য, এই ফাইলে রাখি, ফাইল এক কোম্পানি কি করছে 6.3 দ্বারা সেবা দিছে, 99টা সেবা চালান দিছে, আমি দ্বিতীয় ফাইলে রাখি। তাহলে কটা ফাইল হইলো? 2টা ফাইল। এখন একজনে আমাকে চালান টালান দেয় নাই, তাহলে আমি এই তৃতীয় ফাইলে রাখি। কোন ফাইলে রাখি? তৃতীয় ফাইলে রাখি। তাহলে এটা হলো কি চালান ছাড়া, মানে 6.3 ছাড়া। তাহলে বলেন পণ্য সাপ্লাই দিছে 6.3 দ্বারা, আমি কি কোনো ব্যাট কাটবো না টাকা দিয়ে দিব? স্যার টাকা দিয়ে দেবো। সবাই ভাইয়ের সাথে একমত? যেই হারেই দেখ পণ্য কিনছেন 6.3 পাইছেন, টাকা দিয়ে দিবেন না? জি স্যার। আচ্ছা, এখন দ্বিতীয় ফাইলে যান, সেবা কিনছেন 99টা সেবা, সবাই চালান আছে, 43টা খাদ্য ধরে কাটবেন, বাকিগুলি টাকা দিয়ে দিবেন না? জি স্যার 56টা টাকা দিয়ে দেবো, 43টা টাকা কাইতে রাখতে হ্যাঁ হবে। ভাই সুন্দর, এই যে 4 টাকায় রাখবেন। সবাই ক্লিয়ার তো ভাই? সেবা। জি স্যার। এখন তৃতীয় ফাইলে গেলেন, কোনো চালান নাই, কি নাই? তার কোনো চালান নেই। তাহলে পণ্যর জন্য যে হার উপযুক্ত ওই হারে কাটবেন না প্রযোজ্য ব্যাট? জি স্যার। সব ধরতে পারছেন? সেবা যে হার প্রযোজ্য ওটা কাটবেন না? স্যার 3 নম্বর ফাইলটা আরেকবার। মনে করেন 3 নাম্বার হারে পণ্য আছে, সেবাও আছে, কোনো 6.3 নাই, তাহলে যার জন্য যেই হার প্রযোজ্য ওটা কাটবেন কিনা বলেন? জি উৎপাদনকারী হলে 15%, যোগানদার হলে 7.5%, তৃতীয় তফসিলে পণ্য হলে ওই হার প্রযোজ্য ব্যাট কাটবেন কিনা বলেন? তাহলে আমরা এটা বলতে পারি না চালান ছাড়া বিডিএস, কি বোঝেন? আপনারা এটাই করেন। ওই যে উৎসকতন গোডাউন ভাড়া দিছে 6.3 দেয় নাই, কাটছে, চালান ছাড়া বিডিএস না? মানে এটা হলো কি বেজাল, বেড়ারগ্রস্ত। এটা কি ভেজাল। বেড়া বা প্রযোজ্য ব্যাট? ভাই প্রযোজ্য ভ্যাট মানে হলো 56টার ভিতরে যেগুলো জি পড়বে জি, সেগুলো। এই তো ভাই ধরে ফেলাইছে, 56টার মধ্যে আছে এবং উৎপাদনকারীও আছে, চালান দেয় নাই। বুঝতে পারছেন? বিডিএস শুধু ভাই 43টাই, বিডিএস কোনটা? ওই 43টাই বিডিএস, 43টা বাইরে প্রযোজ্য ব্যাট। তাহলে বাজারে প্রযোজ্য ব্যাট আর বেজার আপনার মিলাই ফেলাইছে কিনা বলেন? বিডিএস আর প্রযোজ্য ব্যাট মিক্সড হয়ে গেছে কিনা বলেন? জি স্যার অনেক সময় বোঝার ভুলের কারণে মিক্স হয়ে যায়। আচ্ছা এখন বলেন উৎসকতনকারী মোটামুটি কে চিনছেন তো? উৎসকতন কখন করবেন পণ্য সেবা, সবাই ক্লিয়ার? জি স্যার। এখন প্রশ্ন থাকলে বলেন, নাহলে সামনে আগাবো। স্যার একটু স্যার, স্যার আমি ওই যে কোনো একটা প্রযোজ্য ব্যাট ছিল, এটা আমি কাটি নাই, সেক্ষেত্রে স্যার আমার জন্য আইনি বিধানটা কি স্যার? আপনি মানে কর্মকর্তা না, আপনাকে ব্যক্তিগতভাবে 25,000 টাকা ফাইন করতে পারবে। বলেন বেতনের টাকা থাকবে কিনা 25,000 টাকা কাটলে? কিছু থাকবে স্যার। না না, দুষ্টামি করতেছি। তাহলে এটা হলো আইনের বিধান, এগুলি আস্তে আস্তে সামনে, এগুলি আলোচনা এখন স্কিপ করে যান, সামনে দেখাবো। তাহলে আশা করি আপনারা উৎসকতনকারী চিনছেন। পণ্যের উৎসকতন কখন করবেন এটা তো বুঝছেন, সেবা উৎসকতন করবেন কখন বুঝছেন, আরও কিছু আলোচনা আছে, আমি সামনে আগাই। দেখেন স্যার এটা এই রিলেটেড শেষ একটা প্রশ্ন ছিল স্যার। ভাই, এখন প্রশ্নের উত্তর নিব না, এখন ওই যে জমজ নাটকের মতো নেটওয়ার্ক নাই, ঠিক আছে? মনে করেন না আমি একটু আগাই, কারণ আজকে এমনি 20 মিনিট লেট করছি, ঠিক আছে? আপনার এই পিডিএফটা কি শেষে দিয়ে দিবেন? জি এই পিডিএফটা কি আজকে হ্যাঁ, দিয়ে দিবেন শেষে? যেগুলি দেখাচ্ছি ওই নির্দিষ্ট এসআরওটা দিব। এসআরওটা দিলে তার কপিরাইটের কেস খাবো না, বই দিলে তো কেস খেয়ে যাবো। এই এসআরওটা দিব, যেগুলি দেখাচ্ছি এগুলি দিয়ে দিব, এই 3টা পিডিএফ দিয়ে দিব। আচ্ছা দেখেন, তাহলে পণ্য হইলে উৎপাদনকারী যে কোনো হারেই দেখ কি হবে, বিডিএস কাটবো না। আর এই 43টা সেবা চোখ বন্ধ করে কি করবো, বিডিএস কাটবো, ঠিক আছে? আরও কিছু ছোটো আলোচনা আছে, এটা বুঝি আমরা। 3 দেখেন, এখন বোঝেন, খেয়াল করেন, তিনি কি বলছে, অনিবন্ধিত ব্যক্তি মানে কি, যার ভ্যাট নিবন্ধন নাই, কি বলেন? অনিবন্ধিত ব্যক্তি মানে কি, যার ভ্যাট নিবন্ধন নাই। আর অনাবাসিক ব্যক্তি মানে কি, যে বাংলাদেশে অবস্থান করে না, কি বলে? আমাদের ওই যে ট্যাক্সে যারা কাজ করেন তারা বলেন না এতদিন দেশে না থাকলে অনাবাসিক ব্যক্তি, সবাই কি বলেন?
তাহলে অনিবন্ধিত মানে কি, যার নিবন্ধন নাই। আর অনাবাসিক ব্যক্তি মানে কি, যে বাংলাদেশে অবস্থান করে না। আর নিবন্ধিত ব্যক্তি মানে কি, যার নিবন্ধন আছে। আর অনাবাসিক ব্যক্তি মানে সে অবস্থান করে না। এখন বুঝি আপনারা, মনে করেন আমাদের ট্রেনিংয়ে দুইজন পার্টিসিপেন্টকে আমরা সিলেক্ট করি। একটা হলো রাজীব ভাই, হ্যাঁ, আর একটা হলো আমান ভাই। দুইজনকে ধরলাম আর কি উদাহরণস্বরূপ। মনে করেন রাজীব ভাইয়ের একটা আইটি ফার্ম আছে, খেয়াল করেন। আমান ভাইয়েরও একটা আইটি ফার্ম আছে, বুঝছেন, আইটি এনেবল সার্ভিস। এখন রাজীব ভাই ব্যাট নিবন্ধন নেয় নাই, তাহলে উনি অনিবন্ধিত ব্যক্তি না? হ্যাঁ। আর আমান ভাই কি করছে, ভাই নামের উচ্চারণ ভুলে মাফ করে দিয়েন, হ্যাঁ, আমান ভাই কি করছে, ব্যাট নিবন্ধন নিচ্ছে, তাহলে উনি নিবন্ধিত ব্যক্তি না? এই দুইজনই কি করে, রাজীব ভাই আমান ভাই দুইজনই ওই অনলাইনে আমাদের ওই যে অনেক ভাই বোনরা যে ই কমার্সে পণ্য টন্য বিক্রি করে না, এগুলির বুস্টিং করে দেয়। নিজাম ভাই ওই যে জুম অ্যাপে ক্লাস করাইতেছে, নিজাম ভাইয়ের অ্যাপসটা কিনে দিছে, অনেকের এরকম কি ওই গুগল ড্রাইভ কিনে দেয়, সফটওয়্যার কিনে দেয়। তাহলে রাজীব ভাই অনিবন্ধিত ব্যক্তি, উনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কাজগুলি করে না? কি বলছে আইনে? আইনে বলছে দেখেন, অনিবন্ধিত ব্যক্তি কর্তৃক বাংলাদেশের বাইরে অবস্থিত অনাবাসিক ব্যক্তি, এরা হলো ফেসবুক, গুগল, ইউটিউব, লিঙ্কইন, অনাবাসিক ব্যক্তির নিকট হইতে গৃহীত সেবার মূল্য পরিশোধের সময় সংশ্লিষ্ট ব্যাংক 15% হারে উৎসে মূসক আদায় করিবে এবং আদায়কৃত মূসক আদায়কারী ব্যাংক যেই মূসক কমিশনারে নিবন্ধিত সেই কমিশনের অর্থনীতি করে জমা প্রদান করিবে। তাহলে দেখেন, এই যে রাজীব ভাই যখন নিবন্ধন নেয় নাই, ব্যাট নিবন্ধন নেয় নাই, সে যখন ফেসবুক থেকে অ্যাড দিল, গুগলে অ্যাড দিল, ইউটিউবে অ্যাড দিল, হ্যাঁ, এই অ্যাডের টাকা যখন ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ডের টাকা দিবে, ব্যাংক ওনার থেকে 15% ব্যাট কেটে রাখবে না? এখন আপনাদের মধ্যে যদি কোনো ব্যাংক কর্মকর্তা থাকে, তাহলে উনি এখন থেকে এটা জানবে না যে ক্রেডিট কার্ডের টাকা মূল্য পরিশোধ করার সময় যদি বিজ্ঞাপনে কোনো অনলাইনে পেমেন্টে পণ্য কিনে বা সেবা কিনে, তাহলে 15% ব্যাটও কাটতে হবে। কেটে কি করবে দেখেন, আদায়কারী ব্যাংক যেই মূসক কমিশনারে নিবন্ধিত সেই কমিশনের অর্থনৈতিক করে জমা প্রদান করে। তাহলে ব্যাংকের করে জমা দিবে না, কারণ ওনার তার নিবন্ধন নাই, ব্যাংকের নিবন্ধন আছে। দেখেন সবাই বুঝছেন কিনা? তাহলে এটা হলো ব্যাংকের জন্য। কোনো ব্যাংক যদি ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করে, যদি দেখে ওই ক্রেডিট কার্ডের বিল পরিশোধকারী অনলাইনের মাধ্যমে বিদেশ থেকে কোনো পণ্য সেবা কিনছে যেটার উপরে ভ্যাট প্রযোজ্য, ব্যাংকে এই টাকা কাটতে হবে কিনা বলেন? সবাই ক্লিয়ার? এখন দেখেন আমাদের ভাই আমান ভাই নিবন্ধিত, আমান ভাই তো নিবন্ধিত, আমান ভাই তো জানে আমার মাস শেষে রিটার্ন জমা দিতে হবে। দেখেন কি বলছে, নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে 15% হারে মূসক জমা প্রদান করিয়া ট্রেজারি চালানের অনুলিপি ব্যাংকে প্রদান করিলে ব্যাংক উৎসে আদায় ব্যতীত অনাবাসিক ব্যক্তি অর্থ প্রেরণ করবে। আমার ভাই তো জানে আমি জানুয়ারি মাসে রিটার্নটা ফেব্রুয়ারি 15 তারিখ জমা দিব। আমি 1 লাখ টাকার কি পণ্য কিনছি বিদেশ থেকে, মানে বিজ্ঞাপন কিনছি আর কি ইউটিউব থেকে, তাহলে আমার 1 লাখ টাকার পুরো 15,000 টাকা কি ভ্যাট দিতে হবে না? তাহলে আমার ভাই যদি ট্রেজারিতে টাকাটা জমা দেয় আর ব্যাংকে যদি দেখায়, দেখেন কি বলছে, আদায় উৎসে আদায় ব্যতীত, আচ্ছা দেখেন কি বলছে, নিবন্ধিত ব্যক্তির ক্ষেত্রে 15% হারে মূসক জমা প্রদান করিয়া ট্রেজারি চালানের অনুলিপি ব্যাংকে প্রদান করিলে ব্যাংক উৎসে আদায় ব্যতীত অনাবাসিক ব্যক্তির প্রাপ্য অর্থ প্রেরণ করবে। আমার ভাই যদি ব্যাংকে যায় দেখা, এই দেখেন আমি 1 লাখ টাকার উপরে 15,000 টাকা ট্রেজারি দিয়ে আসছি, তাহলে ব্যাংক টাকা না কাটতে ক্রেডিট কার্ডের টাকা দিয়ে দিবে না? দিবে কিনা বলেন? কারণ আমার ভাই ব্যাংকটা কি দিছে, যে এই দেখেন আমি ক্রেডিট কার্ডে 15,000 টাকা আলাদা কি করছি, 1 লাখ টাকার উপরে পরিশোধ করে দিয়ে আসছি। বলছে কি দেখেন, এই ক্ষেত্রে যথাযথ ট্রেজারি চালান না থাকিলে বা প্রদেয় মূসক কম প্রদত্ত হইলে প্রযোজ্য সমুদয় মূসক বা ব্যাংক উৎসে আদায় করিবে এবং সংশ্লিষ্ট ব্যাংক মূসক কমিশনের অর্থনীতি করে জমা প্রদান করিবে। এখন উনি যদি ভুলে 15%-এর জায়গায় 5% দেয়, তাহলে ব্যাংক বাকি 10% কাটতে কি ব্যাংকের করে জমা দিবে না? অথবা বলবেন না ভাই 10% জমা দিয়ে আসেন, কি বলেন? অবশ্যই বলবে স্যার। তাহলে 3 আর 4 বুঝেন না এমন কি আছেন? বলছি 3 আর 4 বুঝেন না এমন কি আছেন? কালকে মনে হয় আপনাদের লাস্ট ক্লাস, কি বলেন? না, নবম ক্লাস। আপনাদের মনে একটা ক্লাস বাড়ানো লাগবে। কালকে কিন্তু আমরা 9.1 শুরু করব, ঠিক আছে? মিস করেন না। আর শনিবার দিন ক্লাসটা মনে মিস যাইতে পারে। আমার আর ফিজিক্যাল ট্রেনিং নাই, শুধু সোমবার একটা ক্লাস আছে। আমরা ওই যে রবিবার আর মঙ্গলবার শেষ করে দেব, ঠিক আছে?
যদি শনিবার দিন মিস যায় আমি জানাবো ইয়াতে। আমি যদি ঢাকা বাইরে যাবো তো একটু হয়তো না আসতে পারে ওই দিন। আচ্ছা দেখেন, তাহলে এই 3,000 সবাই ক্লিয়ার? আচ্ছা ধরলাম নিরাপত্তা সম্মতির লক্ষণ। 5-এ কি বলছে দেখেন, বিধি 3-এর উপবিধি 5-এ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ লাইসেন্স প্রদান নবায়নকালে ক্ষেত্রবিশেষে কোনো সুবিধা সৃষ্টিকারী সেবার ক্ষেত্রে উক্তরূপ সুবিধা গ্রহণকারী ব্যক্তির নিকট হইতে প্রাপ্ত সমুদয় অর্থের উপর 15% হারে মূসক উৎসাহ আদায় করিবে। এই যে আপনার সরকারি প্রতিষ্ঠানে আপনারা যে ট্রেড লাইসেন্স রিনিউ করেন, আইআরসি রিনিউ করেন, ট্রেডমার্ক রিনিউ করেন, হ্যাঁ, তাহলে সরকার ব্যাট কাটে রাখে না ভাই? তাহলে এখানে আপনি বিডিএস করতে পারবেন না, বলছে কি দেখেন। এছাড়া প্রদত্ত লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিটে উল্লিখিত শর্তের আওতায় রাজস্ব বন্টন, রেভিনিউ শেয়ারিং, রয়্যালিটি, কমিশন, চার্জ, ফি, অন্য কোনোভাবে প্রাপ্ত সমুদয় অর্থের উপর 15% হারে মূসক আদায় করিতে হইবে। তাহলে বলেন সরকারের অথরিটি বিভিন্ন লাইসেন্স রিনিউ করার সময় সরকারের অথরিটিকে বিডিএস কাটতে বলছে কিনা? বুঝতে পারছেন সবাই? 6, স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারী। আমরা যখন বিডিএস না প্রযোজ্য ব্যাট, স্থান বা স্থাপনা ভাড়া গ্রহণকারী সেবার ক্ষেত্রে ভাড়া গ্রহণকারী কর্তৃক ভাড়ার উপরে কী করতে হবে? 15% মূসক আদায় করিতে হবে। তাহলে বলেন উৎসকর্তন কখন করবেন? সবাই ক্লিয়ার কিনা বলেন? বলছি উৎসকর্তনকারীকে আশা করি সবাই চিনছেন, এই 6 জন উৎসকর্তনকারী। আপনারা এই 6 জনের মধ্যে পড়লে আপনি নিজেও উৎসকর্তন করতে হবে 43টা সেবা। ঠিক অনুরূপভাবে আপনি এই 6 জনকে 43টা সেবা সাপ্লাই দিলে সেও কী করবে? উৎসকর্তন করবে, ঠিক না? তারপরে হলো কি উৎসকর্তনের পণ্য সেবা বুঝলেন? সবাই ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ভাই উত্তর দেন, না লাগাবো না, সিগন্যাল পাইতেছি না। ট্রেনের যেমন সিগন্যাল থাকে না, সবুজ বাতি দেখায়, একজন সবুজ বাতি দেখান তারপরে আগাবো। বলছি এই পর্যন্ত বলছেন সবাই? জি স্যার। তার সামনে আগাই। আচ্ছা দেখেন, এখন দেখেন কি বলছে, যোগানদারকে। আপনাদের মনে প্রশ্ন থাকে না, যোগানদারকে দেখেন, বলছে যোগানদারের সংজ্ঞা। যোগানদারের ক্ষেত্রে মূসক কর্তন, উৎসকর্তনকারী কর্তৃক যোগানদার সেবার বিপরীতে মূসক কর্তন ক্ষেত্রে অনুসরণীয়। যোগানদারকে দেখেন, এই যে এখান থেকে ইনভার্টেড কমা এই পর্যন্ত উৎসকর্তনকারীকে বুঝাইছে। আমি তারপরে পড়ি দেখেন। 1, কোটেশন যোগানদার অর্থ কোটেশন দরপত্র বা কার্যাদেশ বা অন্যবিধভাবে কোনো মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ পরিষদ, অনুরূপ কোনো সংস্থা। তাহলে 1 নাম্বার গেল যোগানদারের 1। 2, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠান। 3, কোনো ব্যাংক, বিমা, অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান। 4, মাধ্যমিক বা তদনুবর্ষ শিক্ষা প্রতিষ্ঠান। 5, কোনো লিমিটেড কোম্পানি। 6, 10 কোটি টাকার অধিক টার্নওভারযুক্ত প্রতিষ্ঠান। তাহলে উৎসকর্তনকারীকে 6 জনকে বুঝাইছে। বলছে এই 6 জনের নিকট পণের বিনিময় অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত। তাহলে বলেন প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্য কি যোগানদারে ব্যাট হবে? বলছি আপনাকে যদি কেউ 6.3 মাধ্যমে প্রথম তফসিলের অব্যাহতিপ্রাপ্ত পণ্য সাপ্লাই দেয়, তাহলে যোগানদার হিসেবে কি ব্যাট কাটবেন না অব্যাহতি? এটা বলেন। কাটবেন না, ঠিক না? এখন ট্রেডিং ব্যবসায়ীও যদি দেয় তাহলে কি অব্যাহতি না? প্রথম তফসিলের অব্যাহতিপ্রাপ্ত পণ্য যদি ট্রেডিং ব্যবসায়ী যাহা কিনে তাই বেচে, এছাড়াও না কিন্তু প্রথম তফসিল, তাহলেও কি অব্যাহতি না? আচ্ছা, তাহলে অব্যাহতিপ্রাপ্ত এখন যদি সে 6.3 না দেয় তাহলে কি একটু প্রবলেম আছে না ভাই? সে যদি 6.3 না দেয় তাহলে প্রবলেম আছে কিনা বলেন? বছর শেষে যখন ব্যাটের লোক বলবে ভাই আপনি 3 কোটি টাকার পারচেস 6.3 গুলি নিয়ে আসেন, আপনি বলবেন 50 লাখ টাকা তো 6.3 নাই, এটাও তো অব্যাহতি। উনি বলতে পারে না যে ভাই চালান নাই, যেহেতু আপনি টাকা জমা দেন, বলতে পারে কিনা বলেন? তাহলে অব্যাহতিপ্রাপ্ত পণ্যেরও কি বিডিএস কাটতে হবে কিনা ভাই? বলছি অব্যাহতিপ্রাপ্ত পণ্যেরও বিডিএস কাটতে হবে। 6.3 না থাকলে কাটতে হবে। হ্যাঁ, এখন আপনি যে সরল বিশ্বাসে না কাটেন আপনি প্রবলেমে পড়বেন কিনা বলেন?
এই যে জিনিসটা ক্লিয়ার না। কেন ক্লিয়ার না? কি সমস্যা এটা বলেন, ক্লিয়ার না কেন? স্যার ওই যে প্রথম টপটি স্যার অব্যাহতি প্রাপ্ত গুলো কি স্যার কাটতে হবে করতে স্যার? আচ্ছা আপনি কাটা দরকার নাই, আপনি কাটেন না। আপনি বোঝেন আমি আপনার ইন্সপেক্টর, হ্যাঁ আপনাকে অডিটে ফেলাইছি ভাই, আপনার সেলস হচ্ছে 3 লাখ, পারচেজ হচ্ছে 3 কোটি টাকা, আপনাকে আমি 3 কোটি টাকা 6.3 না দেখাইতে না আমি ব্যাট ক্লেম করব। এখন উত্তর দেন। স্যার আমি তো স্যার ওই যে 9.1 এর 3 এ দেখাবো অব্যাহতি প্রাপ্ত ইয়াটা। না না আপনি 9.1 দিয়ে তো আমার কিছু যায় আসে না, আপনি বুঝেন আপনি 9.1 দিতে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি 3 কোটি টাকা 12 মাসে সেল দেখাইছে 9.1 এ, অডিট রিপোর্টে 12 কোটি টাকা মিলছে, ওকে ভেরি গুড। আপনি আমাকে 6.3 গুলি দেখান। স্যার ওই অডিট রিপোর্ট স্যার ওইভাবে কাস্টমাইজ করে নিব স্যার। আপনি 6.3 যে কটা ভাই স্যার অডিট রিপোর্ট কাস্টমাইজের দরকার নাই তো, আপনি রিয়েল প্র্যাকটিসে দেন। আপনি ফাঁকিবাজি পরে করি না, আমরা কি বিদ্যা শিখি। আপনি মনে করেন ভালো মানুষ, সৎ মানুষ, হ্যাঁ আপনি এখন আমাকে 6.3 গুলি মিলাই দেন একটা মিলানো একটা যাবে না স্যার। তাহলে এখন আমি ক্লেম করে দিলাম যে 50 লাখ টাকা 6.3 দেন নাই, ওটা যোগানদারে ব্যাট দেন। এখন উত্তর কি দিবেন? হয় কাগজ দেন নাহলে ব্যাট দেন, আমি মানি না। আপনি কিনছেন কেন? আপনি দেখাবো একটু পরে, একটু পরে ওয়েট করেন। অনিবন্ধিত ব্যক্তি থেকে কিনলে কি হবে এটা দেখাবো, একটু ওয়েট করেন। তাহলে বলছেন তো এবার চালান ছাড়া কিনলে রিস্ক আছে কিনা বলেন? 6.3 ছাড়া পণ্য কিনা যাবে ভাই? না না আচ্ছা মানে অব্যাহতিপ্রাপ্ত পণ্য মানে 6.3 দিয়েও কিনতে হবে। হ্যাঁ 6.3 দিয়ে কিনে ব্যর্থ দিতে বলে নাই। আপনি কি বলছেন? কমপ্লেক্স থাকেন। শোনেন বস, আপনারা যদি 6.3টা নেন তাহলে সিস্টেমটা সুন্দরভাবে দাঁড়ায় যায় না? তাহলে কি লোকদের ফাঁকি দিতে পারে বলেন? না স্যার। এইবার চিন্তা করেন, সরকার চাচ্ছে যে জিনিসটা দাঁড়াক। তাহলে দেখেন অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত যে কোনো পণ্য বা সেবা উভয়ই সরবরাহ করে এমন কোনো ব্যক্তি, তাহলে যোগানদার পণ্য দিতে পারে সেবাও দিতে পারে কিনা বলেন? যোগানদার তো পড়ছে, তাহলে যদি তাহলে সে ভিতর পরে তাহলে তো ওই 6.3 দিলেও কাটতে হবে না। আচ্ছা দেখেন দেখেন কি বলছে দেখেন, একটু শেষ করি দেখেন। তাহলে অব্যাহতিপ্রাপ্ত সাপ্লাই দিলে তো যোগানদার পড়ে না, আমরা যোগানদারকে চিনার চেষ্টা করতেছি এখানে। যে কোনো পণ্য বা সেবা উভয়ই সরবরাহ করে এমন ব্যক্তি প্রতিষ্ঠান, সুতরাং উৎপাদক হিসেবে নিবন্ধিত ব্যতীত, তাহলে যার বিনের মধ্যে লেখা আছে ম্যানুফ্যাকচারার, সে কি যোগানদার বলেন? না। তাহলে আমরা কি পাইলাম? যে অব্যাহতিপ্রাপ্ত পণ্য সাপ্লাই দিলে সে যোগানদার হবে না, ম্যানুফ্যাকচারার যোগানদার হবে না। তাহলে প্রমাণ পাইছেন যোগানদারকে। দেখেন কি বলছে, যাহারা উৎসকর্তনকারী সত্তার নিকট কোটেশন বা দরপত্র বা কার্যাদেশ বা অন্যবিধভাবে পণ্য বা সেবা সরবরাহ করেন তারা যোগানদার হিসেবে বিবেচিত হইবে। যে সকল সেবা সুনির্দিষ্ট সংজ্ঞা রইয়াছে সেই সকল সেবা যোগানদার হিসেবে গণ্য হইবে না। তাহলে বলেন 99টা সেবার মধ্যে যোগানদার ছাড়া 98টা সেবা আছে কিনা বলেন? আপনারা তো 99টা সেবা সংখ্যা পাইলেন, ঠিক না? 43 নম্বর আসারতে এই 99টার মধ্যে যোগানদার ছাড়া বাদ বাকি 98টা সেবাকে কি প্রকিউরমেন্ট প্রোভাইডার বলা যাবে? না স্যার, সুযোগ নেই। সুযোগ নাই। উৎপাদনকারীকে কি প্রকিউরমেন্ট প্রোভাইডার বলা যাবে? না স্যার, এটা ম্যানুফ্যাকচারার, উৎপাদনকারী। অব্যাহতিপূর্ণ সাপ্লাই দিলে কি যোগানদার বলা যাবে? তাহলে কি দাঁড়াইলো দিন শেষে? যেই ব্যক্তি যাহা কিনে তাহাই বেচে ট্রেডিং ব্যবসায়ী হচ্ছে যোগানদার। দেখেন বুঝছেন কিনা? জি স্যার। তাহলে এখন ট্রেডিং ব্যবসায়ী করণে কি জানেন? সে চিন্তা করবে যদি 15 বছর প্র্যাকটিস করে তাহলে কি ব্যাট কাটবে? কারণ আমরা আবার পাইছি যদি কোনো যোগানদার বা ট্রেডিং ব্যবসায়ী আদর্শ আরে সাপ্লাই দেয় তাহলে বিদেশ কাটবেন না। কি বলছে? তাহলে ট্রেডিং ব্যবসার জন্য 3টা রাস্তা। একটা হলো আপনি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করেন, কেউ বিদেশ কাটতে পারবে না। দেখেন তো ঠিক কিনা? কোনো স্ট্যান্ডার্ড ট্রেডিং ব্যবসায়ী স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করলে যোগানদার ব্যাট কাটতে পারবে যোগানদার হিসেবে? কারণ 15% দিলে কাটার নিয়ম নাই, ঠিক না? না স্যার। এখন ট্রেডিং ব্যবসায়ী যদি 15% প্র্যাকটিস না করে, সে যদি নর্মাল জনগণের কাছে বেচে ব্যাট 5% না ভাই? সে নর্মাল উৎসকর্তনকারীর কাছে না বেচলে ব্যাট 5%, আর উৎসকর্তনকারীর জন্য বেচলে 7.5%। এটা শুধু মাথায় রাখবে। ট্রেডিং ব্যবসায়ীর জন্য 2টা, উৎসকর্তনকারীকে দেখলে 7.5 উনি কেটে কাগজ দিয়ে দিবে, আর নর্মাল ব্যবসায়ী যে উৎসকর্তনকারী কেনা তাকে 5% সে টাকা দিয়ে দিবে। দেখেন ধরতে পারছেন কিনা? স্যার আমি যদি একটা উৎপাদনকারী হই, যদি আমি আরেকটা উৎপাদনকারীর কাছে বিক্রি করি, সেও আপনার উৎসকর্তনকারী, তাহলে কি আমি
যোগানদার হয়ে যাব? না না, আপনি বোঝেন, আপনি উৎপাদনকারী, আমরা এখানে কি পাইছি, উৎপাদনকারী ব্যতীত, মানে কি আপনি যার কাছে মন চায় তার কাছে বেচেন, উৎপাদনকারী বুক ফুলে চলেন, পৃথিবীর কেউ আপনার থেকে ব্যাট কাটতে পারবে না, শেষ। ও আচ্ছা আচ্ছা। আপনাদের মধ্যে যেই ভাই অব্যতি পণ্যের ব্যবসা করে 6.3 দিবেন, আপনিও বুক ফুলে চলেন, পৃথিবীর থেকে কেউ আপনার থেকে বিডিএস কাটার রাইট নাই। এই যে যোগানদার ছাড়া অন্যান্য সেবা সংখ্যা 99টা সেবার মধ্যে 98টার মধ্যে পড়ে গেছে আইডেনেবল সার্ভিস, তো কি ইন্টারনেট সেবা প্রদানকারী, আপনার সেবা সুনির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে, আপনি উৎসকতনকারী বিডিএস কাটতে পারবে না। ক্লিয়ার কিনা দেখেন, কালকে থেকে কাটলে বলবেন যে ভাই আপনি যে বিডিএস কাটেন, আপনি প্রুফ দেখান এটা আমার বিডিএস এর কাট, তারপরে কাটাকাটি করবেন। কি বুঝছেন? এখন বলেন যোগানদারকে বুঝছেন কিনা? তাহলে যোগানদার অব্যতি পণ্যের ব্যবসা করে না, যোগানদার উৎপাদনকারী না, যোগানদার কি 98টা সেবার মধ্যে পড়ে নাই? তাহলে যেই লোক 98টা সেবার সংখ্যার মধ্যে পড়ে না, যাহা কিনে তাই বেচে, সেই যোগানদার না? হ্যাঁ দেখেন খেয়াল করে। তারপরে ক্ষতে কি বলছে, অনেক সময় এসআরও দ্বারা অব্যাহতি দেওয়া থাকে কিনা বলেন? অনেক সময় এসআরও দ্বারা অব্যাহতি দেওয়া থাকে। থাকে তো। এই আমরা তো একটা দেখাইছি, প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতি প্রাপ্ত কোনো পণ্য বা সেবা যোগানদার কর্তৃক সরবরাহ প্রদানের ক্ষেত্রে যোগানদার সেবা হিসেবে সরবরাহকারীকে উৎসকতন করিতে হইবে। তাহলে এসআরও দ্বারা যদি অব্যাহতি হয়, বিডিএস কাটতে হবে না? বলছি এসআরও দ্বারা অব্যাহতি হলে বিডিএস কাটতে হবে কিনা বলেন? তাহলে যে আমরা একটা আলোচনা করছিলাম এসআরওতে আমদানি বর্জ্য অব্যাহতি, ব্যবসায়ী বর্জ্য অব্যাহতি, সেবা বর্জ্য অব্যাহতি, মনে আছে ক্লাসে আলোচনা করছিলাম যে 132 নম্বর এসআরও বলে না স্যার? তাহলে ওই এসআরওটাতে যদি এখন ব্যবসায়ী বর্জ্য অব্যাহতি থাকে, ওই ব্যবসায়ী যদি আপনার সাপ্লাই দেয়, বিডিএস কাটতে হবে না? জি স্যার। বুঝতে পারছেন? তাহলে এই এসআরও দ্বারা অব্যাহতি হলেও কি বিডিএস কাটতে হবে, দেখছেন? তবে ওই এসআরওতে আবার একটা সেবা ছিল না, বলছিল না সেবা প্রদানকারী যে এই সেবাগুলি অব্যাহতি, যে স্কুলের টিফিন সরবরাহ, মনে আছে, ভাঙ্গা কাচের টুকরা সরবরাহ, প্লাস্টিক বর্জ্য সরবরাহ। তাহলে কি বলছে দেখেন, তবে প্রজ্ঞাপনে যোগানদার হিসেবে পৃথকভাবে অব্যাহতিপ্রাপ্ত সেবা উক্ত কর্তনের আওতা বহির্ভূত হিসেবে বিবেচিত হবে। ওইখানে প্রজ্ঞাপন প্রোভাইডারদের কি অব্যাহতি দেওয়া আছে, স্কুলের টিভি সরবরাহ, ভাঙ্গা কাচের টুকরা সরবরাহ, তাহলে এই যোগানদারের কি বিডিএস কাটতে হবে না? তাহলে বলেন যোগানদারের সংজ্ঞা বুঝেন না এমন কি আছেন? ভাই আমি কিন্তু এই ট্রেনিং এর সবচেয়ে কঠিন ক্লাসটা করাইতেছি। বিডিএসটা হচ্ছে কি সব কঠিন ক্লাস। আমাদের বড় বড় স্যাররাও দেখছি বিডিএস এর ক্লাস করাইতে যায় কি সব পেছ লাগা ফেলায়, মানে ওনারা জ্ঞানী মানুষ, মানে মানুষকে বুঝাইতে পারে না। তবে আমি তো ক্ষুদ্র মানুষ, একটু চেষ্টা করতেছি। আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা উৎসকতন কি, উৎসকতনকারী কারা, পণ্যের উৎসকতন করবেন কখন, সেবা উৎসকতন করবেন কখন, যোগানদারকে। দেখেন ক্লিয়ার কিনা সবাই? স্যার যোগানদার তো বুঝতেছি যে 99 সেবা যে প্রদান করে না, আর যে কি মানে যাহাই কেনে তাহাই বিক্রি করে, উৎপাদনকারী না, সেই যোগানদার। অব্যাহতি পণ্যের ব্যবসাও করে না, এই অব্যাহতি পণ্যের ব্যবসা করে না, সেই যোগানদার। কিন্তু পরে স্যার আবার বুঝলাম না কি ওই যে এসআর ভিতরে আবার কি হইলো না, এটা হলো যে এসআরও দ্বারা। শোনেন, এখন একজন আপনাকে বলে যে ভাই আমরা তো রপ্তানিকারক, আমরা এই এসআরও দ্বারা অব্যাহতি। একজন যদি বলে ভাই আমরা যে উৎপাদনকারী, এই এসআরও দ্বারা অব্যাহতি, বলবেন এসআরও দ্বারা অব্যাহতি হলে বিডিএস কাটতে হবে। ঠিক আছে? জি স্যার। আর যোগানদারের কোনো কিছু আছে স্যার এখানে? এসআরও অব্যাহতি থাকলে যোগানদারের ভাই আপনারা বলে দেখেন, এই যে যোগানদার তো হচ্ছে বিডিএস কাটতে হবে। এখন এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন যাই পাশে, এসআরওর ভিতরে সমস্যা, ও উপরে সমস্যা না। আচ্ছা দেখেন বুঝি, যে সকল ক্ষেত্রে উৎসকতন করিতে হইবে না, কখন বিডিএস কাটবেন না, তাহলে এই যেগুলি বিডিএস কাটবেন না। দেখেন এটা কিসের লিস্ট, কখন বিডিএস কাটবেন না, আবার কখন কাটবেন, আমরা ধাপে ধাপে আসি। এটাই যদি একটু আলোচনা করছিলাম। এক, বিডিএস কাটবেন না কখন, উৎপাদনকারী 15% হারে, হ্রাসকৃত হারে, সুনির্দিষ্ট কর আরোপিত রইয়াছে এইরূপ কোনো পণ্য বা সেবা উক্ত আর উল্লেখপূর্বক 6.3 কর চালানপত্রের মাধ্যমে সরবরাহ করিলে উৎসকতন করিবেন না। তাহলে প্রথম বিডিএস কাটবেন না লিস্ট হলো কি, কোনো ম্যানুফ্যাকচারার যদি আপনাকে 6.3 দ্বারা যেই হারেই পণ্য সাপ্লাই দেখ, বিডিএস কাটবে না। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। তারপরে বলছে 2, দেখেন ছোট্ট একটা প্রশ্ন স্যার, বলেন। যার এছাড়াও দিয়ে যদি কোনো পণ্য অব্যাহতিই থাকে, তাহলে আমি বিডিএস কিভাবে কাটবো স্যার? বিডিএস কত পার্সেন্ট? এখানে তো বলছে যে প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতিপ্রাপ্ত কোনো পণ্য বা সেবা যোগানদার কর্তৃক সরবরাহ প্রদানের ক্ষেত্রে সরবরাহ
বা সেবার হিসেবে যোগানদার উৎসকতন করিতে হইবে। কিন্তু কত পার্সেন্ট স্যার, কত পার্সেন্ট? এটা তো 15 তো যোগানদারের সেবা কত তো পার্সেন্ট? 7.5%, এটা কাটবেন। 25%। আচ্ছা আচ্ছা, জি স্যার, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে। তারপরে দেখেন বলছে 1 ক, কোনো এই যে আবার যোগানদার যদি এইভাবে দেয়, দেখেন কোনো সরবরাহকারী ফর্ম 6.3 চালানের মাধ্যমে 15% হারে যদি সাপ্লাই দেয়, তাহলে আবার কাটবেন না। ওই যোগানদার যদি আপনাকে কি করে, অব্যাহতি হলে কাটতে হবে, কিন্তু 15% দিলে কাটবেন? কাটবে না। কিন্তু শর্ত হিসেবে কি করতে হবে, তাকে অনলাইন সিস্টেমে রিটার্ন দাখিল করতে হবে। আরও শর্ত থাকে যে সরবরাহকারীতা প্রযোজ্য ক্ষেত্রে তালিকাভুক্তি নহে বা অনিবন্ধিত এরূপ কোনো ব্যক্তির নিকটতে সরবরাহ গ্রহণ করিয়া থাকিলে প্রযোজ্য মূসক পরিশোধের জন্য সরবরাহকারীতা দাগি থাকবে। আহসান হাবিব ভাই আছেন? এখন আপনি যে সরল বিশ্বাসে যদি প্রথম তফসিলের পণ্য কিনেন আর চালান যদি না নেন, তাহলে আমি আপনাকে এই শর্তে ধরতে পারি কিনা বলেন? সবাই কি বলেন? আপনি যদি কেনার সময় চালান না নেন, তাহলে আপনাকে আমি এই শর্ত অনুযায়ী ধরতে পারি যে আপনি অনিবন্ধিত ব্যক্তি থেকে কিনলে ভ্যাট দেওয়ার জন্য দায়ী থাকবেন। 3 কোটি টাকা চালানের মধ্যে আপনি 50 লাখ টাকার অব্যাহতি আমি তো স্বীকার নাও করতে পারি। ভাই আপনি এখন ভ্যাট না দেওয়ার জন্য এই কথা বলতেছেন, আমি এটা বুঝি না, কি বলেন? বলতে পারি কি না? জি স্যার। আমি এখন কত বুঝি না, আপনার এই চালান ধরে ধরে বোঝার টাইম নাই। আপনি হয় 3 কোটি টাকার 6.3 আমাকে মিলাই দিবেন, আর না হলে ট্রেজারি দিবেন। হতে পারে কিনা বলেন? আমি আপনার এইসব চালান যোগ করার আমার সময় নাই, কি বলেন? হতে পারে কিনা? তার বাস্তবে কিন্তু এগুলি ঘটে। তাহলে চালান ছাড়া কি করা যাবে না, পণ্য কেনা যাবে না। যদি কিনেন কি থাকবেন, আপনি দায়ী থাকবেন। এই যে প্রযোজকের তালিকাভুক্ত নহে বা অনিবন্ধিত নহে। বিধি 3-এর উপবিধি 2-এ উল্লেখিত ছকে খেয়াল করেন, 2 একটা ব্যতিক্রম আছে। বিধি 3 ওই যে ছক 43টা সেবা, বিধি 3-এর উপবিধি 2-এ বর্ণিত ছকে উল্লেখিত সেবা ব্যতীত অন্য কোনো সেবার ক্ষেত্রে সরবরাহকারী 6.3 মাধ্যমে সরবরাহ করে উৎসকতন করিবেন না। তাহলে আপনাকে যদি ওই 43টা বাদে কেউ যদি 6.3 মাধ্যমে সাপ্লাই দেয়, তাহলে আপনি বিডিএস কাটবেন বলেন? বলছে হ্যাঁ 99টা সেবার মধ্যে 43টা বাদে যদি 56টা সেবার যথাযথ 6.3 দেয়, বিডিএস কাটবেন না স্যার। তাহলে আপনারা ইন্টারনেট সার্ভিস 6.3 দেয় কে কে আছেন বলেন? আপনাদের অফিসে ইন্টারনেট সার্ভিস 6.3 দেয়, কার কার অফিসে দেয়? দেয় না স্যার। দেয় না তো কারেন্ট, ঠিক আছে। আমার অফিসে দেয় স্যার, লিংক 3 যদি দেয়, এই ভাই যদি ভুলে কাটে তাহলে ভুল করতেছে না? অনেকে ভুলে কাটে, এই জন্য বলতেছি আমি শেখানোর জন্য। অনেকে ইন্টারনেট সার্ভিসের উপরে বিডিএস কাটে, এটা ভুল না? তাহলে 6.3 দিলে, না দিলে কাটলে ঠিক আছে, প্রযোজ্য ব্যাট কাটছে, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ। তারপরে দেখেন কি বলছে, জ্বালানি তেল, গ্যাস, পানি, ওয়াসা, বিদ্যুৎ, মোবাইল ফোন পরিষেবার বিলের উপরে কি করতে হবে, উৎসকতন করতে হবে, কারণ এগুলি কি ভ্যাট চালান। তারপরে বলছে আইনের প্রথম তফসিল মানে কি ভাই? প্রথম তফসিল তো অব্যাহতি না, কি বলছে দেখেন, প্রথম তফসিলে উল্লিখিত পণ্য বা সেবার ক্ষেত্রে উভয় সরবরাহের ক্ষেত্রে মূসক উৎসকতন করিতে হইবে না। কিন্তু এখানে কি বলছে যে চালান না থাকলে কাটবেন না বলছে? বলেন, কাটতে নিষেধ করছে, কিন্তু চালানের কথা কিছু বলা আছে। তার মানে 6.3 থাকতে হবে, কারণ এখানেই তো বলছে এই যে 6.3 মাধ্যমে না কাটলে আপনি দায়ী থাকবেন, বলছে না ভাই? সোজা কথা ভাই, আপনি আপনার কোম্পানির যত কেনা 6.3 থাকতে হবে, যত বেচা 6.3 থাকতে হবে। 6.3 না থাকলে এটার জন্য আপনি বিপদে পড়বেন, সেটা অব্যাহতি হোক, সেটা রপ্তানি হোক, আর যাই হোক। এখন মাঝে মাঝে আপনি বুঝ দিয়ে ফেলান, ম্যানেজ করে ফেলান, স্যার এটা প্রথম তহসিলদার অব্যাহতি, স্যার এটা এলসির মাধ্যমে বেচছি, এটা কি ম্যানেজ? কি বলেন? ম্যানেজ আর ইয়া কি এক হইল? আইন এক হইল? বলেন, ম্যানেজারের কাজ ম্যানেজ করে, ম্যানেজ করছেন, কিন্তু এটা কি ঠিক হয়েছে বলেন? না স্যার। তাহলে ভালো করে যদি স্ট্রংলি ধরে, আপনি ঝামেলা পড়বেন না ভাই। জি স্যার। কারণ এখন তো সব জায়গায় সংস্কার চলতেছে, আপনারও তো সংস্কার হওয়া উচিত ভাই। আপনি যদি ভালো বড় কোম্পানি, বড় পোস্টে আছেন, আপনি যদি এরকম একজন করে ম্যানেজমেন্টকে বুঝাইতে পারেন, স্যার একজন দক্ষ কর্মকর্তা রাখা, আমাদের কিছু ভাই বোনেদের কর্মসংস্থান হয় না, কি বলেন? জি স্যার। তাহলে একটু করে না, দেশের বেকার সমস্যার সমাধান হোক, কিছু লোক ইয়া হোক, নিজামবাড়ি কি দলটাও একটু বড় হোক, কি বলেন? কারণ এদের চাকরি না থাকলে আমরা 2 লাখ টাকা করে দিব কোথা থেকে?
জি স্যার, ট্রেনিং করাইতে হবে তো স্যার। না, ট্রেনিং নিয়ে আমার মাথা ব্যথা নাই। আপনাদের বলি যে সামনের ডিসেম্বর পর্যন্ত আর কোনো ট্রেনিং করাবো না। সেপ্টেম্বর না, আজ 18 তারিখ, আপনাদের মনে হয় 3টা ক্লাস আছে, 2টা বা 3টা, একটা ক্লাস মনে বাড়াইতে হবে, নাহলে শেষ হবে না। হ্যাঁ, ফ্রি হোক আর যাই হোক ভাই, ক্লাস তো একটা জায়গায় না শেষ করতে হবে, 6-9 বুঝ দিব না। কারণ আপনাদের সাথে আমার আজকের সম্পর্ক না, সম্পর্ক থাকবে যতদিন বাচ্চা আছি, ঠিক আছে? কারণ এটা তো প্রফেশনাল সম্পর্ক। আর আমার এই প্রতিষ্ঠানের মালিক আমি ট্রেনার, আমি কি মার্কেটিং করি, এত ভাই ব্রাদার সম্পর্ক রাখতে হবে। অনেকে এর আগে ক্লাস তো করছেন। তাহলে ডিসেম্বর মতো ট্রেনিং করাবো না, কারণ বাজারে মাঝে মাঝে ক্রাইসিস থাকা দরকার আছে, কি বলেন? জি স্যার, পণ্যের শর্টেজ না থাকলে তা ডিমান্ড পারবো বাড়ে না। না। আচ্ছা যাক, না ভাই অসুবিধা নেই, আমি চীন যাবো, সামনে ব্যবসায়িক কাছে চীন যাবো, তাই জন্য করবো না। তাহলে দেখেন ব্যতিক্রম আছে কয়েকটা। এখানে কি বলছে? 5, মূল্য সংযোজন কর সম্পদ শুল্ক আইন 2012 এর ধারা 21। ভাই আমরা জানি না রপ্তানি সংক্রান্ত তথ্য ধারা 21 আছে, কি বলেন? বিধি 21-এ আপনার রপ্তানি সংক্রান্ত তথ্য কোথায় আছে? ধারা 21 এবং কি বিধি 21-এ। তাহলে ধারা 21-এর আওতায় শূন্য হার মানে কি? রপ্তানি না ভাই? জি স্যার, শূন্য মানে হ্যাঁ, রপ্তানি। শূন্য আর বিশিষ্ট সরবরাহের ক্ষেত্রে উৎস কর্তন করিতে হইবে না। তাহলে কি বলছে? রপ্তানি হলেও বিডিএস কাটবে না। তাহলে কেউ যদি ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আপনাকে কার্টুন সাপ্লাই দেয়, বিডিএস কাটবেন না স্যার। স্যার 6.3 থাকতে হবে। থাকা তো উচিত, কি বলেন? 6.3 ছাড়া রাস্তায় যদি পণ্য ধরে তাহলে বাজেয়াপ্ত করে নিয়ে যাবে কিনা এনবিআর স্যারেরা বলেন? জি স্যার। কেউ তো নিয়ে যাবে, কিন্তু যদি স্যার না থাকে ভাই, তাহলে আমি একটা কথা বলি, বাংলাদেশের 90% রপ্তানিকারকই দেয় না। না, কোনো ব্যাক টু ব্যাক এলসি দেয় না। হ্যাঁ, তার আরে 90% আরো বেশি, 98% গার্মেন্টসেরই ক্রয় বিক্রয় হিসাব নাই। আরেকটা কিছু মনে বিষয় আমি করেন জানতে না। চাচ্ছি, হ্যাঁ। সেটা হলো যখন আমরা এক্সপোর্ট করি তখন কি 6.3 ইস্যু করতে হবে না ওই আচ্ছা বিল অফ বোঝেন এন্ট্রি বোঝেন হবে? আচ্ছা বোঝেন, আপনি রপ্তানি করলেন, রাস্তার মাঝখানে আমি ব্যাট অফিসার দাঁড়াইলাম, গাড়ি আটকাইলাম, এখন বলেন গাড়ি ছুটবে কিনা? স্যার কাকে না, স্যার কোনো কোনো কাজে 6.3 নাই। ইস্যু করব স্যার? উত্তর একটা করে দেই, একটা করে দেই। তাহলে গাড়ি ছুটবে না স্বীকার করছেন তো? হ্যাঁ, জি স্যার। কেন কেন ছুটবে না? কারণ আপনার লজিক বুঝায়, আপনার বিদ্যা শিখাইতেছি। কারণ 6.3 দেওয়া উচিত ছিল, ঠিক না? এখন রপ্তানি গাড়ি দেখে তারা ভয়ে ধরে না, কে দৌড়ে আবার তার কাছে চাকরি টাকা বিজেপি থেকে ফোন যাবে কমিশনের কাছে, বোঝেন নাই? কারণ আপনাকে এই ছাড়কে সরলতা মনে করছেন। এখন বোঝেন, তেরা কোনো ইন্সপেক্টর হলে কিন্তু খবর হয়ে যাবে। তারপরে এখন বলেন, এই যে আরেক ভাই বলে কার নাম ইস্যু করবে? ভাই বোঝেন, আপনি পণ্য যাকে এক্সপোর্ট করছে তা 6.3-তে তার নাম লিখতে পারেন কিনা বলেন? হ্যাঁ, জি আমি স্যার। তার নাম লিখতে এত পারি। বিদেশি হ্যাঁ, পার্টি। মনে করেন বিদেশের আমেরিকার পার্টি, গন্তব্যস্থল আমেরিকা ঠিকানা লিখতে পারেন কিনা বলেন? জি হ্যাঁ, স্যার, লেখা যাবে। দাঁড়ান না ভাই, এই যে আমি তো লেখা কিডনি যাবে, ওয়ালা লোক, লেখা শেষ যাবে। করতে দেন না। আপনি গন্তব্যস্থলের জায়গায় চট্টগ্রাম পোর্ট লিখতে পারেন কিনা বলেন? হ্যাঁ, লেখা যাবে। তাহলে ব্রেন খাটান না কেন? বাইরের আপনারা তো বাইরের সুপার নাম কম্পিউটার, না ব্রেন লিখে খাটান না, যাবে। সমস্যা হচ্ছে আপনাদের। স্যার ওইখানে তো পার্টির নাম ওই যে স্যার আমার যে বায়ার উনি আমেরিকানে ধরি, উনি দরকার কথা উনি টেক্সাসে আছে দেখলাম, কিন্তু আমরা সরবরাহ চূড়ান্ত গন্তব্যস্থলটা ওইখানে থাকলো। টেক্সাসের ঠিকানা তখন দিবেন, তো আমরা কিভাবে করতে পারি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, স্যার। গন্তব্যস্থল টেক্সাসের ঠিকানা দিবেন, আর বর্তমান গন্তব্যস্থল চট্টগ্রাম পোর্ট দিবেন, অসুবিধা কি? সিপি ওঠার আগ পর্যন্ত এটি চালান, পেট চালান, বিল অফ এন্ট্রি পাওয়ার আগ পর্যন্ত, বিল অফ এক্সপোর্ট পাওয়ার আগ পর্যন্ত। জি স্যার। শোনেন আপনি কি বলছেন, আপনি ব্রেন খাড়ান, আপনি সুপার কম্পিউটার আল্লাহ আপনাকে দিয়ে রাখছে। তাহলে দেখেন এটাকে বলতে 6 বিধি 3-এর উপবিধি 2-এ উল্লেখিত ছকে বিজ্ঞাপনী সংস্থা, ওইখানে বিজ্ঞাপনী সংস্থা আছে না ভাই? আছে স্যার। হ্যাঁ, বিজ্ঞাপনী সংস্থা এবং টেলিভিশন অনলাইন সম্প্রচার অনুষ্ঠান শীর্ষক সেবা, এই দুইটা একসাথে পড়ি। রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যায়িত 6.3 প্রদান করিলে উৎসে কর্তন করিতে হইবে না। আর দেখে 7 আসবাবপত্র উৎপাদক 15% হারে মূসক প্রদর্শনপূর্বক রাজস্ব কর্মকর্তা কর্তৃক প্রত্যায়িত 6.3 প্রদান করিলে উৎসে কর্তন করিতে হইবে না। তাহলে এই যে দুইটা ব্যতিক্রম, বিজ্ঞাপনী সংস্থা আরেকটা কি আসবাবপত্র, এই দুইজন যদি 6.3-তে সুপারস্টার দ্বারা মানে সত্যায়িত করে দেয়, তাহলে আপনি বিডিএস না কেটে টাকা দিয়ে দিবেন, নতুবা কাটবেন। দেখেন এর দুইটা হলো কি ব্যতিক্রম। ইলেকট্রিক ফিজিক্যাল ডিভাইস ইএফডিবিসি রয়েছে, যেটা দিয়ে যায় ব্যাট অফিস থেকে, বা সেলস ডাটা কন্ট্রোল বা এসডিসি হইতে ইস্যুকৃত মূসক 6.3 মূসক চালানে ফিজিক্যাল রিসিট সরবরাহ গ্রহীতার নাম, নিবন্ধন নম্বর উল্লেখ থাকা সাপেক্ষে উৎসকর্তন করিতে হবে না। মনে করেন আপনার অফিসে পোস্ট সফটওয়্যার আছে,
বা কি বলে ওই যে মেশিন দিয়ে গেছে, এখানে কি হয়েছে আপনি ওই যে ইলেকট্রিক বিল দেন না, কোনো পারচেস করেন না স্বপ্ন থেকে আগ্রহ থেকে, এইখানে যদি আপনার কোম্পানির নাম এবং বিল নাম্বার থাকে তাহলে এই শর্ত সাপেক্ষে কী করতে হবে না, বিডিএস কাটতে হবে না। তাহলে কখন বিডিএস কাটবেন না পাইছেন কিনা বলেন? ভাই 42 বাজে, তো দ্রুত আমি তাহলে শেষ করি, কোশ্চেন অ্যান্সার লাস্টে দিয়ে দিব না, অসুবিধা করলে 10 মিনিট বাড়ায় দিব, যা বোরিং লাগে সে চলে যান, অসুবিধা নাই, যেহেতু আমি 20 মিনিট লেট করছি। দেখেন উৎসকর্তনকারী করণীয়, এখন কল্পনা করেন আপনারা উৎসকর্তনকারী, আপনাদের করণীয় কি? এখন বলছে কি দেখেন, সরবরাহকারী কর চালানপত্র 6.3 জারি না করিলে, মানে আপনাকে সাপ্লায়ার যে দিছে উনি যদি 6.3 জারি না করে, উৎসকর কর্তনকারী সত্তা সরবরাহকারী নিকটে কোনো সরবরাহ গ্রহণ করবেন না। তাহলে আপনাকে পণ্য নিতে নিষেধ করছে কিনা বলেন? যদি আপনাকে আপনি তো ক্রেতা, বিক্রেতা যদি 6.3 না করে আপনাকে পণ্য কিনতে নিষেধ করছে কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, এবং সরবরাহকারীকে উক্ত সরবরাহের বিপরীতে মূল্য পরিশোধ করবে না, বলছে 6.3 না দিলে পণ্য কিনবেন না, মূল্য দিবেনও না। তবে যদি দেন, মালিককে বলছে দিতে, তবে যদি সরবরাহ গ্রহীতা প্রযোজ্য ক্ষেত্রে অনিবন্ধিত বা তালিকাভুক্ত, মানে ব্যাট নিবন্ধনও নাই তালিকাভুক্তিও নেয় নাই, ব্যক্তির নিকট হইতে সরবরাহ গ্রহণ করিয়া থাকে, সেই ক্ষেত্রে প্রযোজ্য মূসক পরিশোধ সরবরাহ গ্রহীতা দায়ী থাকিবেন। তাহলে আপনি যদি 6.3 ছাড়া পণ্য কিনেন, ব্যাট দেওয়ার জন্য দায়ী কে? স্যার আমরাই দায়ী থাকবো। তাহলে বুঝছেন তো, এবার প্রমাণ পাইছেন। এখন আপনারা মাঝে মাঝে বলেন না যে এটির টাকা আমি 6.6 টাকার সাথে সমন্বয় করতে পারবে কিনা, প্রশ্ন থাকে কিনা বলেন, যে আমার ব্যালেন্সের টাকা আছে, আমি কি ট্রেজারি দেওয়া লাগবে কিনা, কি বলেন? হয় না? জি স্যার। এটির টাকা আছে, তাহলে একটা এই প্রমাণটা দেই, দেখেন দুইটা ওয়ে খেয়াল করেন। একটা বলছে দেখেন, উৎসকর্তনকারী সত্তা সর্বগ্রহীতা নিবন্ধিত হইলে, তার মানে কি এই যে 6 জনের মধ্যে যার যার ভ্যাট নিবন্ধন আছে তাদের বুঝাইছে না ভাই? উৎসকর্তনকারী সত্তা নিবন্ধিত হইলে মানে কি বলেন? যাদের ভ্যাট নিবন্ধন আছে তাদের বুঝাইছে। আর উৎসকর্তনকারী সত্তা নিবন্ধিত না হইলে তার মানে কি ওই যে সরকারি প্রতিষ্ঠান যার ভ্যাট নিবন্ধন তাকে বুঝাইছে না? তাহলে উৎসকর্তনকারী নিবন্ধিত হইতে পারে, আর এটা কি অনিবন্ধিত হইতেও পারে। দেখেন উৎসকর্তন নিবন্ধিত হলে কি বলছে, সরবরাহ গ্রহীতা উৎসকর্তনকৃত বা আদায়কৃত মূসক পণ পরিশোধের সংশ্লিষ্ট কর মেয়াদের সমাপ্তির 7 দিনের মধ্যে নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে ট্রেজারি চালানোর মধ্যে জমা প্রদান করবে। তাহলে নিবন্ধিত হইলে বিডিএস কাটার পরে পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে জমা দিতে হবে কিনা বলেন? কারণ আমরা জানি কর মেয়াদ মানে 1 মাস, নিবন্ধিত হলে পরের মাসের 7 তারিখের মধ্যে বিডিএস জমা দিতে হবে কিনা বলেন? জি স্যার। আর দেখেন যদি বলছে উৎসকর্তনকারী সত্তা বা সরবরাহকারীতা অনিবন্ধিত হইলে, নিবন্ধিত না হইলে পণ পরিশোধ মানে মূল্য পরিশোধ না, তাহলে মূল্য পরিশোধের 15 দিনের মধ্যে, তাহলে দেখেন নিবন্ধিত হইলে জানুয়ারি মাসের বিডিএস ফেব্রুয়ারি মাসের 7 তারিখে জমা দিবেন না, আর নিবন্ধিত না হলে কি করবেন, যেদিন বিল দিচ্ছেন তার 15 দিনের মধ্যে জমা দিবেন কিনা বলেন? পার্থক্য বুঝছেন? মনে করেন আপনার কোম্পানি ব্যাট নিবন্ধন নাই কিন্তু সরকারি প্রতিষ্ঠান, তাহলে আপনি বিল পরিশোধে কত দিনের মধ্যে বিডিএস জমা দিবেন? 15 দিনের মধ্যে। আর যদি আপনার লিমিটেড কোম্পানি হয় তাহলে যেই মাসের বিডিএস কাটছেন পরের মাসের 7 তারিখের মধ্যে। আচ্ছা দেখেন কোম্পানিগুলো তো 2-3 মাসেও দেয় না, এটা হলো অনিয়ম। এটা কি ভাই অনিয়ম? এটার জন্য কি করা যায়? এই যে এটা দেখাইবেন কালকে, এটা দেখাইবেন, তাহলে জরিমানা হবে ভাই। শোনেন স্যার, পরে একটা হলো অনিয়ম আর একটা হলো কি সে মানে না, ঠিক না? এটা আলাদা না ভাই, কি বলেন? স্যার পরের মাসে 7 দিনের মধ্যে দিতে বলছে, 7ম দিন যদি অফ ডে থাকে, হলিডে থাকে, তাহলে সেটা কি পরের দিনে প্রযোজ্য হবে? এখানে বলা নাই। বিল সাবমিট করার পর থেকে কাউন্টিং হবে। তাহলে আপনি পরের দিনের ভিতরে যায়েন না, আপনি আগে দিয়ে দেন। 7 দিনের মধ্যে বলছে না, যেহেতু সরকারি ইয়াতে বলা নাই, আমি দেখতে হবে এটা। আমি আমার পৃথিবীতে সর্বজ্ঞানী আমিও না। এমপ্লয়িরা পরের দিন দিতে আগ্রহী, কিন্তু এমপ্লয়াররা 2 মাস পর দিতে আগ্রহী। সমস্যা হচ্ছে ওই জায়গায়। আচ্ছা যাক, 7 দিনের মধ্যে দিলে আপনি বুঝাই নিয়েন যে পরের দিন সরকারি ছুটি ছিল, এই জন্য আমি দিছি, যেহেতু রিটার্ন দেওয়া যায়। কিন্তু আমি এই রেফারেন্সটা খুঁজে দেখতে হবে, যেহেতু আপনি এই প্রশ্নটা আমাকে করে নাই। আপনি খুব ভালো একটা প্রশ্ন করছেন, আমি এটা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমি জানি না,
কারণ আমার কিছু Submit ফ্রেন্ড কয়দিন শোনেন আমি পরে, বলি, হ্যাঁ? আমার তো ক্লাস করাইতে অনেক ভাই ব্রাদার তৈরি হয়েছে। আমার 2-1 ভাই আছে, তারা যে গভর্নমেন্ট ট্রেজারিতে চাকরি করে, এনবিআর এ চাকরি করে। হ্যাঁ, আমি কারোর সাথে কনসার্ন করে আপনাকে জানাই, ঠিক আছে? আমার মনে হয় এটা ভালো হয়, কারণ আমি তো সর্বজ্ঞানী না। কি বলেন? ভুল উত্তর দেওয়া হচ্ছে, না দেওয়া ভালো। আমি এটা ঠিক আসলে এইভাবে ওকে ঠিক কোশ্চেন আছে। করে নাই, এটা আমি জানি না বলি। আচ্ছা দেখেন খ, ঠিক আছে। দেখেন রাস্তা কয়টা? ক, খ, আরেকটা কি গ? কয়টা রাস্তা? ক, খ, গ। গটা আমি কাটিয়ে দিলাম। দেখেন এখন 2 রকম ঘটনা। এখন ভাই আপনাদের মধ্যে যদি রপ্তানিকারক থাকেন, আপনাদের মধ্যে যদি অব্যাহতি পণ্যের ব্যবসায়ী করে থাকেন, অনেকে সমাপনী যে শূন্য থাকতে পারে না, বলেন? জি স্যার। তাহলে যেই ভাই সমাপনী যে শূন্য, সে কি টাকা অ্যাডজাস্ট করবেন না ট্রেজারিতে জমা দিবেন? আরেক ভাই যদি ব্যালেন্সে 80 টাকা থাকে বা ট্রেজারি করবে স্যার। সমাপনী যে টাকা থাকে, সে অ্যাডজাস্ট করতে পারে না। তাহলে রাস্তা 2টা। সমাপনী যে শূন্য হলে কি করবেন, আর সমাপনী যে কি টাকা থাকলে কি করবেন? দেখেন কটা রাস্তা? 2টা। সরবরাহ গ্রহীতা উৎসে কর্তনকৃত বা আদায়কৃত মূসক পণ পরিশোধের সংশ্লিষ্ট কর্মে আর সমাপ্তির 7 দিনের মধ্যে নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমা প্রদান করলে কি জমা প্রদান করে ট্রেজারি চালান প্রদান করবে। তাহলে এটা কখন? আপনার টাকা না থাকলে, ঠিক না ভাই? এটা কখন? টাকা না থাকলে, সমাপনী যে ব্যালেন্স জিরো হইলে। এখন দেখেন খ কি বলছে, উৎসে কর্তৃত মূসক সংশ্লিষ্ট কর মেয়াদে দাখিল পত্রে বৃদ্ধিকারী সমন্বয় করিবেন। আমরা উৎসে কর্তন মূসক 24 নম্বর নোটে দেখাই না? ও নিট প্রদেয় করের বিপরীতে ট্রেজারি চালানের মাধ্যমে জমাকৃত উৎসে কর্তৃত মূসক সমন্বয় পূর্বক, শব্দটা কি বলেন? আপনি মনে করেন ট্রেজারিতে আছে 50,000 টাকা, বিডিএস আসছে 1 লাখ টাকা, তাহলে 50,000 সমন্বয় করে বাকি 50,000 জমা দিতে পারেন না? জি স্যার, এই জন্যই তো বোঝাইছে। দেখেন উৎসে কর্তৃত মূসক সমন্বয় পূর্বক অবশিষ্ট অর্থ যদি থাকে নির্ধারিত অর্থনৈতিক করে সরকারি কোষাগারে জমা প্রদান করিবেন। তাহলে আপনার আগের ব্যালেন্সে অ্যাডজাস্ট করার পরে যদি দরকার হয় তাহলে জমা দিবেন। কি বলেন? এটাই তো বুঝাইছে। এখন যদি এরকম মনে করেন যে না, আমার যে টাকা বিডিএস আসে আমি কিছু জমা দেই, কিছু সমন্বয় করি, ইন্সপেক্টরের সাথে মিলমিশ করে করতে পারেন না? যাবে স্যার। তা ধরতে পারছেন? তাহলে কয়টা রাস্তা হইলো? একটা হলো ক, আর একটা কি খ। নিচে কি বলছে দেখেন, উৎসে কর্তৃত মূসক দফা ক মানে কি? এই ককে বুঝাইছে না? দেখেন তীর দিয়ে দিছি। ক মানে কাকে বুঝাইছে? এই ক। ক অনুযায়ী যদি জমা দেন, খ অনুযায়ী সমন্বয় করলে কি আপনি কি ট্রেজারি চালান দিতে পারবেন যদি সমন্বয় করেন? বলছে আপনি 6.6 টাকা যদি সমন্বয় করেন, উৎসে কর্তনের টাকা, তাহলে কি ট্রেজারি চালান জমা দিচ্ছেন? না স্যার, এভাবে 6.6 দেওয়া যাবে না। 6 দিলে যথেষ্ট। যদি জমা দেন তাহলে তো ক অনুযায়ী দিবেন। কি বলছে দেখেন, উৎসে কর্তৃত মূসক দফা ক অনুযায়ী জমা প্রদান পূর্বক 3 কার্য দিবসের মধ্যে 6.6 3 পোস্টে উৎসে কর্তন সনদপত্র ইস্যু করিয়া তার মূল কপি ও ট্রেজারি চালান। ভাই আপনি একমাত্র 6.6 টাকা ট্রেজারি চালান জমা দিলে তো ইন্সপেক্টর সার্টিফিকেট সত্যায়িত করাইবেন, না দিলে কি করাইবেন? না স্যার। 6.6 3 পোস্ট উৎসে কর্তন সনদপত্র ইস্যু করিয়া মূল কপি ও ট্রেজারি চালানের মূল কপি সংশ্লিষ্ট মূসক সার্কেলে দাখিল করিবেন। একটি অনুলিপি সর্বকারীকে প্রদান করিবেন, একটি অনুলিপি 5 বছর সংরক্ষণ করে। এটা হলো কখন? টাকা জমা দিলে। আর জমা না দিলে শুধু 6.6 ইস্যু করলে কি যথেষ্ট। তারপরে বলছে দেখেন, উৎসে কর্তনকারী কি অনিবন্ধিত হইলে কি করবেন? কি বলছে দেখেন, উৎসে জমা না দিলে মানে বুঝলাম না স্যার, মানে আমি 6.6 যদি আমি টাকা জমা না দেই, আপনি বোঝেন আমার শেষ করি। আমার 1 লাখ টাকা বিডিএস আসছে। কয় টাকা বিডিএস আসছে? 1 লাখ টাকা বিডিএস। হ্যাঁ, ওই যে একটা হচ্ছে ভেজাল বিডিএস, একটা হচ্ছে রিয়েল বিডিএস। বুঝছেন তো ভেজাল বিডিএস কোনটা? অফিস ভাড়া, গোডাউন ভাড়া, বুঝতে পারছেন? দেখুন প্রযোজ্য ব্যাট, এটাও আমরা বলি বিডিএস। এখন আমার বাড়িওয়ালা কি চাইছে? ট্রেজারি চালান চাইছে। বাড়িওয়ালাকে ট্রেজারি চালান দিলাম, অফিস ভাড়া ট্রেজারি চালান দিলাম, গোডাউন ভাড়া ট্রেজারি চালান দিলাম। এক দোকানদার সাপ্লাই দিছে 6.3 দেয় নাই, তাকেও কি ট্রেজারি চালান দিব না? জি স্যার, ট্রেজারি চালান। তাহলে এই 3টা আমি ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিচ্ছি, 6.6 ইস্যু করবো না। কিন্তু আর বাদ বাকি আমাকে 6.3 দিচ্ছে, আমি 6.6 দিয়া সমন্বয় করতে পারি। ওইখানে কি ট্রেজারি চালান ম্যান্ডেটরি আমার? না।
এইভাবে বুঝেন, শেষ। বুদ্ধিমানের এখন জন্য স্যার, এখন- ইশারা কাবি। স্যার এখন কি আমি যদি যে ই করি মানে 80 থেকে যদি অ্যাডজাস্ট করি 6.6 হ্যাঁ। এরপরে কি স্যার যে 3 কপি 6.6 মানে 3 কপি করতে হবে না? 3 কপি করে এইটা- কাস্টমার 1 কপি দিবেন, 1 কপি আপনি রিটার্নে লাগাবেন, 1 কপি বই থাকবে, শেষ। কারণ আর ইন্সপেক্টর স্যারে দেখান দরকার নেই, এরা এত বোঝে না, এত বেশি দেখাইলে বেশি ঝামেলা। এদের শুধু সত্তায় ট্রেজারি চালানো সত্তায়িত করি না আমরা। 6.6 কোনোদিন ব্যাট অফিস থেকে সাইন, যদিও আইনে বলছে সাইন করাই না, শুধু কি ট্রেজারি চালানো সাইন করাই। আচ্ছা দেখেন ভাই, শেষ করতে দেই, প্রশ্ন উত্তর দিব না লাস্টে, কারণ 7 মিনিট আছে তো, একটু ইয়া করেন না, সহযোগিতা করেন, শেষ পর্যায়ে আসছি। দেখেন 3, উৎসে মূসক কর্তনকারী সত্তা সর্বগ্রহীতা নিবন্ধিত না হইলে সর্বকারীকে পণ পরিশোধের 15 দিনের মধ্যে উৎসে কর্তৃত মূসক নির্ধারিত অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক 3 কার্য দিবসের মধ্যে ফর্ম 6.6, তাহলে অনিবন্ধিত ব্যক্তিও 6.6 দিতে পারে কিনা বলেন? তাহলে কোনো সরকারি প্রতিষ্ঠান যদি আপনাকে 6.6 না দেয়, আপনি ভেজালে আছেন কিনা? 3 পোস্টে উৎসে কর্তন সনদপত্র ইস্যু করিয়া উহার মূল কপি ও ট্রেজারি চ্যানেলের মূল কপি সংশ্লিষ্ট সার্কেলে দাখিল করিবে, একটি অনুলিপি সরবরাহকারীকে প্রদান করিবে এবং একটি অনুলিপি 5 বছর সংরক্ষণ করবে। তাহলে বলেন অনিবন্ধিত ব্যক্তি ট্রেজারি সরকারি প্রতিষ্ঠান যারা নিবন্ধিত না, তারা 6.6 দিবে কিনা বলেন? না দিলে তারা অন্যায় করে। এগুলি কোন কোডে জমা দিবেন আপনার পড়ে নিন, এগুলি আমি পড়ে সময় নষ্ট করলাম না, হ্যাঁ, এগুলি আপনার পড়ে নিন। তারপরে দেখেন উৎসে কর্তনের টাকা যদি জমা না দেয় কী ফাইন হবে, এগুলি আপনারা পড়েন, এগুলো আমি পড়লাম না, ঠিক আছে? ধারা 85 অনুযায়ী কী হবে? জরিমানা হবে। আচ্ছা, এখন সময় স্বল্পতার জন্য আমি এড়ে গেলাম। সরবরাহকারী করণীয়, এখন বলেন আপনি পণ্য বেচলে আপনার করণীয় আছে কিনা? কিনলে যেমন করণীয় আছে, বেচলেও আছে না ভাই? জি স্যার, আছে আচ্ছা, স্যার। এখন আপনার কল্পনা করেন আপনি ক্রেতা, তাহলে আছে স্যার। সরি বিক্রেতা, আপনার করণীয় কি? সরবরাহকারীকে পণ্য বা সেবা সর্বকালে 6.3 কর চালান ইস্যু করতে হবে। তাহলে আপনাকেও কী করতে হবে? পণ্য বেচার সময় যথাযথভাবে 6.3 ইস্যু করতে হবে। 2, মূসক দাখিলপত্রে 9.1 অংশ 3 সরবরাহ প্রদান পদেয় কর এবং মূল্য এবং মূসক এ সমপরিমাণ সুনির্দিষ্ট কর উল্লেখ করিতে হবে। তাহলে 9.1 সেলস দেখাইতে হবে না? জি স্যার। আপনি যদি 9.1 সেলস না দেখান, আপনি 6.6 এর টাকা সমন্বয় করতে পারবেন? আগে তো সেলস দেখাবেন, না। তারপরে তো সমন্বয় করবেন। তাহলে 9.1 সেলস দেখাইতে হবে। 3, উৎসে কর্তনকারী সত্তার নিকট ফর্ম 6.6 ট্রেজারি চালান বলছে না 6.6 বলছে বলেন? 6.6 বলছে। 6.6 ট্রেজারি চালান ম্যান্ডেটরি না, ওই হইতে 6.6 উৎসে কর্তন সনদপত্র প্রাপ্তি সাপেক্ষে দাখিলপত্রে উৎসে কর্তৃত মূসকের সমপরিমাণ বা সুনির্দিষ্ট কর হ্রাস করে সমন্বয় গ্রহণ করিতে পারিবে। পদয় কলমে উৎসে কর্তৃত সেবা মূল্য উল্লেখ না করলে, মানে সেলস না দেখাইলে, হ্যাঁ, দেখানো না হইলে সেবা সর্বকারী হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবে না। তাহলে আপনি যদি বিক্রি না দেখান, তাহলে 6.6 সমন্বয় করতে পারবেন? পারবেন না। 4, যে কর মেয়াদে সরবরাহকারী বিল সরবরাহের বিপরীতে মূল্য পরিশোধ করা হয়, তাহলে যেই মাসে বিল পাইছেন ওইটা বলছে না, সাপ্লাই কথা কিন্তু বলে না, কি বলছে? যেই মাসে আপনার অ্যাকাউন্টে বিল পাইছেন, বুঝতে পারছেন? সেই কর মেয়াদ বা তৎপরবর্তী, সেই কর মেয়াদ পরবর্তী 3 কর মেয়াদ, তাহলে যেই মাসে বিল পাইছেন তার 3 মাসের মধ্যে 6.6 সমন্বয় না করিলে, দেখেন উক্ত সমন্বয় সাধন করিতে হইবে এবং উক্ত সময়ের পর সমন্বয় তামাদি হইবে। তাহলে 3 মাসের মধ্যে যদি 6.6 সমন্বয় না করেন বিল প্রাপ্তির, মূল্য প্রাপ্তির, তাহলে কি 6.6 এর টাকা মাইর যাবে কিনা? জি স্যার। তাহলে সবাই কি রাখেন, মূল্য প্রাপ্তির কত দিনের মধ্যে? বিল দেওয়ার 3 মাস না, কিন্তু মূল্য প্রাপ্তি আপনি 1 বছর পরে পান, সমস্যা নাই। যেদিন মূল্য পাইছেন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তার 3 মাসের মধ্যে 6.6 পাইতে হবে কিনা? জি স্যার। দেখেন তারপর 8, সুদ জরিমানা ইত্যাদি উৎসে কর্তনকারী সত্তা বা সরবরাহকারী উৎসে কর্তন বা সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য যৌথ বা পৃথকভাবে দায়ী থাকবে। মনে করেন আপনি ক্রেতা, আমি বিক্রেতা, তাহলে 2 জন দায়ী কিনা বলেন? এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো সাপ্লাই দিছি, উনি বিডিএস কাটে নাই, আপনাকে ধরতে পারে যে উনি বিডিএস কেন কাটে নাই? ধরতে পারে কিনা বলেন? মনে করেন আপনি একজনকে সাপ্লাই দিছেন, সে বিডিএস না কাটে টাকা দিয়ে দিল। এখন যদি বলে যে ভাই আপনি তো বিডিএস আপনাকে সাপ্লাই দিছেন, উনি কেন বিডিএস কাটলো না, আপনাকে ধরতে পারবে?
পারবে, কারণ তো স্যার আইনে তো বলা আছে কারণ বিডিএস বলছে কার্ড আপনি তাকে বলেন না কেন ভাই বিডিএস কাটেন না কেন, ঠিক অনুরূপভাবে আমি কিনছি সাপ্লাই দিছে আমি বিডিএস কাটি না, আমাকে ধরতে পারবে ভাই তুমি কেন কাটো নাই? তাহলে দুইজনই ঝামেলা আছে কিনা বলেন? জি স্যার। তাহলে না কাটলেও ঝামেলা, কাটলেও কি ঝামেলা। আচ্ছা দেখেন দুইজনই দায়ী থাকবে। 2, উৎসেক কর্তনের দায়িত্ব থাকা সত্ত্বেও মূসক কর্তন করা না হইলে আইনের ধারা 85, দেখেন ধারা 85-তে জরিমানা দেওয়া আছে। উপধারা 1-এর ক, ধারা 127-এর বিধান অনুযায়ী মূল্য সংযোগ কর কর্তনকারী ব্যক্তি কর্তৃত্ব মূসক সংযোজন মূল্য সংযোগ কর জমা প্রদানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, মানে যে অ্যাকাউন্টসের লোক কাটার কথা ছিল, যে জমা দেওয়ার দায়িত্বে ছিল, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা, যেই স্যার কি অর্ডার দেওয়ার দায়িত্ব ছিল, তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। তাহলে বলেন কর্তনকারী, জমা প্রদানকারী, আমাদের যে বস, তিনজনে দায়ী কিনা? জি স্যার। দ্বারা এখানে কি বলা আছে, ওনাকে ব্যক্তিগতভাবে 25,000 টাকা জরিমানা, আমি মুখস্থ বলে যাইতেছি, জরিমানা করিতে পারবে। আপনি কেন টাইম মতো জমা দেন না, মানে লেট হয়েছে এটার জন্য টাইম মতো দেন নাই কেন? জমা না দিলে তো জরিমানা আছেই। তারপরে যেই পরিমাণ জমা দেন নাই সর্বনিম্ন অর্ধেক সর্বোচ্চ সমপরিমাণ জরিমানা, মানে 1 লাখ টাকা বিডিএস কম দিয়েছেন আরও 1 লাখ টাকা ফাইন করতে পারবে। এবং জানুয়ারি থেকে জুন ষণ্মাসিক, মানে 6 মাসের জন্য 2%, আবার পরের 6 মাসের জন্য 2% এভাবে ফাইন করতে পারবে। এটা হলো কি জরিমানা। বিবিধ কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান, শাখা বা বিক্রয় কেন্দ্রে তাদের কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত ইউনিটের মাধ্যমে উৎসেক কর্তৃত্ব মূসক জমা প্রদান করিবে। এখন আপনাদের একটা কোম্পানি যদি কেন্দ্রীয় নিবন্ধন হয়, অনেকগুলি ব্রাঞ্চ থাকতে পারে না, তাহলে আপনারা কী করতে পারবেন? হেড অফিসের মাধ্যমে বিডিএস জমা দিতে পারবেন। 2, একটি সরবরাহের মধ্যে একাধিক উপাদান থাকিবার কারণে উৎসেক কর্তনের জটিলতা সৃষ্টি হইলে টেন্ডার কোটেশন বা বিলে উক্ত সরবরাহের উপাদান বা প্রতিটি উপাদানের বিপরীতে মূল্য আলাদাভাবে উল্লেখ করতে হবে এবং প্রতিটি উপাদানের উপর প্রযোজ্য সমুদায় উৎসকর্তন করিতে হইবে। মনে করেন আপনি একটা সাপ্লাই দিচ্ছেন, এই সাপ্লাইয়ের মধ্যে কিছু পণ্য আছে অব্যাহতি, কিছু পণ্য আছে 15%, কিছু পণ্য আছে যোগানদার, তাহলে আপনি ব্রেকডাউন দিয়ে দিবেন কিনা বলেন? তাহলে ব্রেকডাউন দিলে উনি অব্যাহতিটা অব্যাহতি হিসাবে বিল দিয়ে দিবে, যেটা 15% এটা 15% হারে বিল দিয়ে দিবে, যেটা যোগানদার ওটাকে যোগানদার ব্যাট। এইভাবে বলছে একটা সাপ্লাইয়ের মধ্যে একাধিক হাত যদি থাকে তাহলে কি করতে হবে? ব্রেকডাউন দিয়ে দিতে হবে। 3, মূল্য সংযোগ কর সম্পদ শুল্ক আইন 2012 কার্যকর হইবার পূর্বে চুক্তিবদ্ধ, মানে এই আইন কার্যকর হওয়ার আগে চুক্তি হয়েছে কিন্তু মূল্য পরিশোধ করেন নাই, এমন বিল যদি এখন পরিশোধ করেন তাহলে বর্তমান বিধান কি প্রযোজ্য হবে? রহিত হেফাজত মানে কি এই এসআরও দ্বারা আগের এসআরওটা কি, আগের বিধিমালা কি, ওই যে উৎসকর্তন বিধিমালা এসআরও ছিল ওটাকে রহিত করছে। তাহলে দেখেন 10টা বেজে গেছে, এটা হলো বিজনেস। কি বুঝছেন? বুঝেন নাই? ওই জাতে মাতাল তালে ঠিক 10টা ক্লাস শেষ করছে কিন্তু। এখন আপনি বলেন উৎসকর্তনকারী কে? উৎসকর্তনের খাত কোনটা? পণ্যের উৎসকর্তন করবেন কখন? সেবা উৎসকর্তন করবেন কখন? কে কাটবেন? কাটলে দায়িত্ব কি, না কাটলে দায়িত্ব কি, জরিমানা কি, সব কিছু বুঝছেন কিনা? একবার মনে ক্লাস করতে ঘুমিয়ে গেছে। আচ্ছা যাক, এখন আপনারা বুঝছেন কিনা সবাই বলেন? মোটামুটি বুঝছি আমি। সেটা হলো 6.3 দিয়ে পণ্য কিনলে ভ্যাট কাটা যাবে না, কিন্তু 6.3 দিয়ে সেবা যদি কিনি 43টা বাদে বাকি 56টা কাটা যাবে না প্রযোজ্য ভ্যাট, আর বাকি 43টা কাটতে হবে, দিলেও কাটতে হবে না দিলেও কাটতে হবে। এই তো ভাই বুঝছেন। 6 ছাড়া যে পণ্য বা সেবা পাবো সেগুলো যদি কোনো চালান না থাকে তাহলে প্রযোজ্য ভ্যাট কমপ্লায়েন্স থাকার জন্য প্রযোজ্য ভ্যাট কাটবেন, প্রযোজ্য হারে কাটবো, প্রযোজ্য ভ্যাট কাটবো, যার জন্য যেটা উপযুক্ত আর কি, যার জন্য যে আর উপযুক্ত। আর হলো আচ্ছা, এক ভাই আমার অফিসে দুপুর ক্লাস ছিলেন, ভাই কি ক্লাস করতেছেন নতুন? ভাই কি আছেন? আচ্ছা যাক, দরকার নাই, বলার দরকার নাই। তাহলে আর কারো কোশ্চেন আছে? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। এই বিডিএস এর উপর যদি কোনো চাকরি ইন্টারভিউতে যায় তো সেক্ষেত্রে কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারি? এই যে বিডিএস কর্তনকারীকে কখন কখন বিডিএস কাটবেন, এখন বোঝেন। আপনি তো সঠিক বিদ্যা শিখলেন, এখন প্রশ্নকর্তা যদি নিজেই না জানে তাহলে উত্তর একটু ঝামেলা হইতেই পারে। তখন আপনি ওই যে প্রযোজ্য ব্যাটকে বিডিএস বলে চালাই দিবেন, কারণ স্যারে তো ওইটা জানে ভুল। এখন প্রশ্নকর্তা যদি জানে যে এটা প্রযোজ্য ব্যাট, তাহলে আপনারও তো প্রযোজ্য ব্যাট বিডিএস বলতে হবে, বুঝেন নাই? উনি অফিস ভাড়াকে বিডিএস বলে, এখন উনি স্টোর ভাড়াকে বিডিএস বলে, এখন আপনি কী করবেন বলেন?
হতে পারে না? কি বলেন? আপনি তো সঠিকটা শিখছেন। হ্যাঁ হতে পারে। তাহলে আপনি ওই আলোকে প্রশ্ন যে হ্যাঁ আমরা স্টোর বাড়াবো বিদেশ কাটি, মানে তাল মিলাইবেন, নাহলে তো ইন্টারভিউতে আবার টিকবেন না, সমস্যা আছে তো ওই জায়গায়। শোনেন, কিছু কিছু জায়গায় ওই অবস্থা বুঝে উত্তর দিতে হবে। আচ্ছা, আর কারো কি কোশ্চেন আছে বলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আমার। এটা হলো যে ট্রায়াল ব্যালেন্সটা যখন নেই আমরা অ্যাকাউন্টসের মাস শেষে, তখন আমি সহজে কিভাবে ট্রায়াল ব্যালেন্স থেকে আমার এ মাসে কত টাকা ভ্যাট আসতেছে এটা আমি সহজে কিভাবে এক্সেলে বের করব? কেন, আপনি ওই যে ট্রায়াল ব্যালেন্সের খাত অনুযায়ী ব্যাটারি হারগুলি বসায় দেন, বসায় দিলে তো অটোমেটিক চলে আসবে ওইখানে। আচ্ছা ঠিক আছে। আপনি দরকার শুরু করেন, শুরু করার পরে 10টার মধ্যে হয়তো 2টা আটকা গেছেন, তখন ফোনে একটু জিজ্ঞাসা করে নিন, তাইলে তো হলো। অথবা গ্রুপে ডিসকাস করলেন যে ভাই আচ্ছা বলেন তো মিষ্টান্ন ভান্ডারে ব্যাট কত, কথার কথা আর কি এরকম কটা তাহলে কনভেন্সের উপরে ব্যাট কত, হ্যাঁ সিএনজি গ্যাসের উপরে ব্যাট কত, এইভাবে টেকনিক কারণ কারণ আমরা তো জানি সিএর রিপোর্ট অনুযায়ী খাতগুলি প্রায় একই থাকে, বুঝলেন না? শুনেন বস, আমার এখানে ক্লাস আমি চাইলে 6 মাসও করাইতে পারি। এই 5 বছরের বিডিএসএ ক্লাস আছে, এখন এই 10 দিনের কোর্সে তো এত কিছু সম্ভব না, কি বলেন? এই যে আপনাদের যা দিতেছে আপনার মাথায় নিতে পারতেছেন, আমার তো সন্দেহ আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার সব তো মাথায় নেওয়া যায় না, কিন্তু আমাদের সাপোর্টটা হচ্ছে আপনার ইউটিউবে যখন ওই লেকচারগুলো রেকর্ড থাকে মনে হয় যে এখান থেকে আবার একটু দেখে নেওয়া যাবে। না দেখবেন, এই জন্য ধন্যবাদ। কিন্তু কথা হলো যে আবার স্মরণ রাখেন আমার 2 লাখ কিন্তু আপনারা দেন নাই স্যার। ওইটা কাজেই পাওয়া যাবে। না না কাজে শোনেন, আমি কি বলছি, কাজে হইলে হইব না। আমি আজকে ঠিক করছি 1 বছর টার্গেট, আপনাদের থেকে 1 কোটি টাকা তুলতেই হবে। মানে নেক্সট 1 বছর আমি কনসালটেন্সির দিকে নজর দিব, মার্কেটে মানে এই জন্য ট্রেনিং বন্ধ করে দিতেছি যে এই 3টা ক্লাস আছেন আপনাদের, এই 3 ক্লাস পরে বের হয়ে যাবো। যারা যারা টাকা দেয় না লিস্ট ধরে ধরে কি বাসায় যা দেখা করবো, মজা করছি আর কি, অফিসে যা দেখা করবো, কনসালটেন্সি দিতেই হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, নানান জিনিসের জন্য কনসালটেন্সি এমনি লাগে স্যার। এখন আমি কোশ্চেন করতেছি, আমরা তো প্রথম ক্লাসেই শিখছি যে স্যালারির উপরে ভ্যাট দিতে হয় না, কিন্তু যদি স্যালারিটা নন রেসিডেন্ট হয় এবং সেটা যদি আমার ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠাইতে হয়, তাইলে আমি কিভাবে ট্যাক্স দেওয়া লাগবে না অ্যাভয়েড করতে পারবো? না, ট্যাক্স তো আলাদা জিনিস, ভ্যাট আলাদা জিনিস। আপনি ভ্যাট বলতেছেন, ভ্যাটের কথাই বলছি। আচ্ছা আপনি বোঝেন স্যালারি কি ওখানে বলা আছে রেসিডেন্ট না নন রেসিডেন্ট বলা আছে? বলেন স্যার, অডিট রিপোর্টে ইন্টারন্যাশনাল মেনশন করা আছে। অসুবিধা নাই, আমাদের ওইখানে তো বলছে মালিক কর্তৃক কর্মকর্তা কর্তৃক মালিককে প্রদত্ত সেবা। আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, আমাদের এক স্যার কানাডা থেকে এসে চাকরি করতো, ঠিক আছে, এবং আমাদের আরেকজন ডেনমার্ক থেকে এসে ডিউটি করতো। তাহলে ওদেরও তো আমরা দিতাম, কিন্তু ব্যাট কাটতাম না। তাহলে আপনি ধরেন ইন্টারন্যাশনাল হোক আর ন্যাশনাল হোক, স্যালারিতে ব্যাট নাই, কিন্তু ট্যাক্সের ব্যাপারটা আলাদা। এটা নিশ্চিত থাকেন, এটা আমি বুঝেই বলতেছি। স্যালারির উপরে যেহেতু এটা ওই অর্থনৈতিক কার্যক্রম নয়, তবে এটা ব্যাট হবে না। জি স্যার, জি স্যার। তাহলে আমি ওই মানে আমাদের আপনি ওই যে রিটার্ন যখন করব না, আপনি ওই যে অব্যাহতিপ্রাপ্ত ওই যে নেক্সট ক্লাসে আলোচনা করব, ওই যে এক্সাম্পটেড গুডস এন্ড সার্ভিস লোকালে দেখা দিবেন। জি স্যার, বুঝতে পারছি। 6.3 আর সরি 6.1 আর 6.2 এর কিছু উদাহরণ দেন যেগুলো আমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারি। ক্লাস করব তো, ওয়েট করেন, আপনি তো ক্লাস শেষ করি নাই তো। আমি তো জাস্ট ওই সিলেবাস গুলাইতে পারতাছি না, বিডিএস এ ক্লাস না করলে তো অনেক বড় একটা ফাঁকিবাজি হইতো না, এই জন্য ক্লাসটা করাই দিলাম। কিন্তু 5 বছরে বিডিএস করাইতে পারবো না, ওইটা আপনারা ওই ভিডিও দেখে নেন বা অন্য ক্লাসে করে নেন, কারণ তাহলে আবার আরেকটা ক্লাস লাগবে, এটা সম্ভব না। এটা আমি স্কিপ করে গেলাম, কারণ এটা এই ক্লাসের কন্টেন্টও না, এটা এই যে 3 মাসের কন্টেন্ট, ঠিক আছে? তাহলে আর কারো কোশ্চেন আছে না? শেষ করবো 10টা 6 আমার দুটো কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। একটা কোশ্চেন হইতেছে যে আমরা যখন ভিডিএস আমাদের কোনো কাস্টমারের কাছে চাই 6.6, জি, তখন অনেক সময় তারা এইগুলো দেয় না যে আপনার সময় মতো চান নাই কেন, মানে লেট হয়েছে, লেট হওয়ার কারণে। বাট আমাদের এখন নাকি আপনাকে 6.6 তাহলে আচ্ছা যাক, ভুল তো বলি, এখন থেকে আপনি চাইবেন পাইতেছি যে 7 দিনের ভিতরে 6.6 কেটে। আমি প্রশ্ন করবো, দাঁড়ান আমি একটু মিউট করে নে, শব্দ হচ্ছে তো। হ্যাঁ, কাস্টমার টাইম মতো দেয় না, তারপরে বলেন, এতটুকু বুঝছি। জি স্যার। এখন বলে যে এটা আমার দায়িত্ব নাকি আপনাকে দাও, আপনি চেয়ে নেন নাই কেন, এটা আমাকে বলে। ঠিক আছে, আপনি চাই নিবেন, এখন থেকে চাই নিবেন, বলতে বলি স্যার। কিন্তু স্যার আমি তো আইনে দেখতেছি যে বলা আছে যে মানে ভিডিও যে কাটে তার দায়িত্ব হচ্ছে 7 দিনের ভিতরে ট্রেল চালান জমা দিয়ে গভর্নমেন্টকে আমি একটা কথা বলি, শুনেন আমি বলি, মনে করেন আমি আপনার কোম্পানির অ্যাডভাইজার, বুঝেন,
আমি আপনার কোম্পানি যদি অ্যাডভাইজার হয়, মাস শেষে আমি বিলটা সাবমিট করবো না, আপনি আমাদের বিল চায় নেবেন। আপনি যদি চায় নেন তাহলে এটা হলো কি আপনার উদারতা, যে ভাই নিজাম ভাই বিলটা দেন। আর আমারই তো উচিত বিলটা চায় আপনাকে বিলটা নেওয়া, কি বলেন? ঠিক তেমনি আপনার থেকে টাকা কাটছে, আপনি খরচ করে নিয়ে নেন না, নিজের জিনিস নিজে খরচ করবেন না। জি স্যার, এটা তো অবশ্যই, কিন্তু স্যার বিষয়টা হচ্ছে কি আমি যখন সবই বুঝছি ভাই, এখন দিচ্ছি- কথা হলো যে তারা যারা কাটে তারা অনেক দায়িত্বে থাকে, বুঝেন নাই? এখন সে 6/6 জমা দিছে, ট্রেজারি দিছে, সে হয়তো আপনার মতো দায়িত্বশীল না, কি বলেন? আপনি নিজের দায়িত্ব নিয়ে নেন। না স্যার, অনেক সময় দেখা যায় কি চাওয়ার পরও দেয় না, অথবা আচ্ছা ভাই, এরকম চাওয়ার পরে না দিলে এটা তো বারবার- আপনার অভিযোগের কথা। এখন যাই হোক, আপনি যতটুকু ভালো কাজ করবেন আপনার জীবনে কি আপনি সফল হবেন, বুঝলেন না? এই যে আপনার আমি বলি, আপনারা যে আমরা কনসালটেন্সি দিবেন, আপনারা আমরা বলতেছেন না আমি চাইতেছি, বলেন? না স্যার, আপনি স্যার চাইতেছেন, কিন্তু স্যার আমি কি এই কথা বলতে পারি কি না যে না, আপনি তো এই যে বিল দেওয়ার 7 দিনের ভিতরে বলবেন ভাই আমার 6/6টা দেন না কেন? না না না, শুনেন আমি বলি না, আমি বলি আপনি ওইভাবে মাইন্ড চেঞ্জ করেন, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, জীবন বদলে যাবে। আপনি ওনাকে বলবেন ঠিক আছে ভাই বিল দিচ্ছে 7 দিনের মধ্যে আমার 6/6 দেন, আপনি চাবেন, এটা আপনার দায়িত্ব এক হিসাবে। না স্যার, আপনি স্যার আমাদের প্রথম ক্লাসে বলছেন যে কোন একটা আইনের এখন আচ্ছা ভাই শুনেন, ওই লোক সহজ সরল, হ্যাঁ ওই লোক একটু ইয়া টাইপের, আর ওনার সাথে আইন দেখায় লাভ আছে? আপনার গরজ, আপনি না পাইলে আপনার টাকাটা মাইর যাবে, আপনি নিজে চাই নেবেন, শেষ। আমার হিসাবে বা হিসাবে আপনাকে এই বুদ্ধি দেওয়া উচিত, আপনি পজিটিভ মেন্টালিটি হন। উনি অলস হইতেই পারে, উনি সহজ সরল হইতেই পারে, উনি বুঝে বাকিটা বুঝে নেন, আমি নেগেটিভ কথা বলি না, ঠিক আছে? আপনি নিজ দায়িত্বে চাই নেন, আপনি দায়িত্বশীল লোক, আপনি চাই নেবেন। স্যার একটা প্রশ্ন ছিল, আরেকটা জিনিস স্যার, ওই যে আপনি বললেন। আচ্ছা ভাই, যে আরেকজনকে সুযোগ দেন, বলেন তাড়াতাড়ি। স্যার উৎসকর্তনকারী সংজ্ঞার মধ্যে স্যার এক মালিকানার ক্ষেত্রে এবং প্রপার্টিশিপ, এরা কি তাহলে উৎসকর্তন করতে পারবে না স্যার? এখন আমি বলি, এখন যদি 10 কোটি টাকার টার্নওভার, মানে এটা জুলাই, এই যে 2024-এর জুলাই থেকে হয়েছে, বুঝছেন? এখন যদি সে বোঝে যে আমার লাস্ট বছরের টার্নওভার তো 10 কোটি পার হয়েছিল, তাহলে উনি কাটতে পারবে স্যার এক মালিকানার ক্ষেত্রে। এক মালিকানার কাটতে পারবে, আইনে তো বলছে যে 1 কোটি টাকার টার্নওভার যুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান, ব্যক্তিও বলছে, এই যে একজন ব্যক্তিও কাটতে পারবে, যে কিন্তু টার্নওভার 1 কোটি হইতে হবে, সরি 10 কোটি হইতে হবে। সেম ভাবে স্যার প্রপার্টিশিপ ওরাও কি 1 কোটি টাকার উপরে হলে ওরাও কাটতে পারবে? হ্যাঁ, এই যে বইতে বলছে যে আপনার তো উৎসগত সংখ্যা বলাই আছে, এই যে মনে করেন ব্যক্তিগত, মনে করেন নিজাম ট্রেডিং, হ্যাঁ, অথবা নিজাম অ্যান্ড সন্স, এই যে 10 কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভার যুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যার ব্যাট নিবন্ধন আছে, এই পারবে। যার ব্যক্তিগত মানে মনে করেন নিজাম ট্রেডিং, বা অনেকে থাকে না যে সুইট মিট, আলাউদ্দিন সুইট মিট, এখন ওই 10 কোটি টাকা পার হলে উনি কাটতে পারবে, এভাবে বুঝুন। স্যার একটা কথা ছিল, স্যার 10 কোটি টাকা উপরে যারা টার্নওভার হবে, সেহেতু বিডিএস কাটবে, সেক্ষেত্রে কি স্যার বিডিএস কাটার জন্য কি তার 10 কোটি টাকা টার্নওভার ক্রস করার পরেই না শুরু থেকে সে কাটতে হবে স্যার? আচ্ছা বোঝেন, আপনার প্রতিষ্ঠান যদি নতুন হয়, বোঝেন আপনার প্রতিষ্ঠান যদি নতুন হয়, তাহলে তো আপনার বুঝতে পারবেন না এখন 10 কোটি হয়েছে কিনা, বুঝতে পারবেন না স্যার। তাহলে আপনি কাটেন নাই, ধরেন এবছর কাটেন নাই, 10 কোটি হয় না, কাটেন নাই, কিন্তু যেদিন 10 কোটি হয়েছে ওই দিন থেকে কাটা শুরু করলে তাহলে প্রমাণ দিবেন যে আমি 10 কোটি হওয়ার আগ পর্যন্ত বুঝতে পারি নাই যে আমার 10 কোটি হবে কিনা, এই জন্য আমি কাটি নাই, কিন্তু আজকে 10 কোটি পারেছে, আমি আজকে থেকে কাটা শুরু করছি, কি বলেন? আমাদের যেমন একজন ব্যবসায়ী ব্যাট নিবন্ধনই নেয় না, সে কি ব্যাট কাটছে? যেদিন থেকে নিবন্ধন নিয়েছে ওই দিন থেকে করছে, এইভাবে চিন্তা করেন। আবার যদি এরকম হয় যে আপনি এতদিন উৎসকর্তনকারী ছিলেন না, কারণ লিমিটেড কোম্পানি নিচে উৎসকর্তনকারী না, কিন্তু এই আইন আসার পর থেকে আপনি দেখলেন পিছনের বছরে আপনি 10 কোটি টাকার উপরে টার্নওভার আছে, তাহলে আপনি আজকে থেকে কাটবেন না? জি স্যার। তাহলে এইভাবে বুঝায় আমার একটা প্রপার্টারশিপ তো এই জন্য স্যার, তাহলে আপনি দেখেন পিছনের 2 বছরে ওনার টার্নওভার কত? হ্যাঁ 10 কোটি ক্রস করেছে, তাহলে তো আর কাটবেনই, আপনি জুলাই থেকে কাটা উচিত, জুলাই থেকে সব বিডিএস জমা দিয়ে দেন, ঠিক আছে? এখন আমি কি 10 কোটি হওয়ার পর অপেক্ষা করব না স্যার, এখন থেকে কাটা শুরু করব? এই যে ভাই, আপনি কি কমো, আপনার কিডনির মধ্যে পাথর হইছে, ঠিক আছে, আপনি কিডনি জ্বালা দেন, আপনারা তো আমরা বলছি পিছনের বছর যদি 10 কোটি হয় আপনি জুলাই থেকে কাটবেন, জুলাই মাস থেকে হিসাব করেন, যেগুলি কাটেন না একটা জমা দেন, নাহলে আপনার এই অ্যাকাউন্ট টান দিবে। থ্যাংক ইউ স্যার। রাগ করছেন? না স্যার, কি বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোশ্চেন না করে শেষ করে দেই, সবাই কি বলেন? 10টা 12 বাজে। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার বিলিং তারা মেরা দিবে। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার, 3 কর মেয়াদ যে হিসাব করতে ভাই, আপনাদের কোটা শেষ, আপনারা তো খালি ইয়াই করেন, লাস্ট কোশ্চেন করবেন,
আপনার কোটা শেষ, এরপর থেকে 3টা বেশি করা যাবে না যদি অন্য কেউ কোশ্চেন করে। হ্যাঁ বলেন স্যার। এখন 2টা কোশ্চেন আছে স্যার, একটা কোশ্চেন আছে স্যার। আচ্ছা বইলা ফেলান না, শেষ। হ্যাঁ 3 কর ম্যাথটা কিভাবে হিসাব করব স্যার? ওই যে 3 কর ম্যাথ মনে করেন আপনি জানুয়ারি মাসে বিল পাইছেন, পরবর্তী 3 কর ম্যাথ মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে চিন্তা করেন। এপ্রিলের রিটার্ন তো দেই হচ্ছে যে মেতে, তাহলে মেতে না 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 আপনি বুঝেন আইনে কি বলছে, পরবর্তী 3 কর ম্যাথ আপনি যেদিন মন চায় রিটার্ন দেন, এটা আগে গিয়া বুঝেন। জানুয়ারি মাসে বিল পাইছেন, পরবর্তী 3 কর ম্যাথ মানে কি ফেব্রুয়ারি রিটার্ন, মার্চের রিটার্ন, এপ্রিলের রিটার্ন, এপ্রিলের রিটার্নের মধ্যে নেবে। এখন আপনি রিটার্ন যেদিন জমা দেন যে এটা আপনার ব্যাপার। আচ্ছা আচ্ছা জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ নেক্সট ক্লাস কালকে না, কালকে 9.1 করাবো ইনশাল্লাহ, ঠিক আছে।